আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? জি স্যার। কি কৌশিক, তোমার জায়গা কই? সুন্দরের কোথায়? স্যার কৌশিক না, আসতে স্বাগত। স্বাগত বলো। কই ওরা, কই? স্যার আস্তে স্বাগত। আস্তে আই গেস মানে কি হ্যাঁ। স্যার তুমিও সকালবেলা তো। তুমিও তো মনে হয় ঘুম থেকে এখন উঠবে নাকি? জি স্যার স্যার, মানে অ্যালার্ম দিছিলাম মানে একটু আগে। বাসাতে ফেরতে সবাই কি আংশ হয়ে গেছে? জি স্যার, অনেক বেশি। হ্যাঁ। জি স্যার, আগে কোনো সমস্যা হতো না 8টায় আমার উঠলে। মধ্যে কি রাষ্ট পড়ে গেছে নাকি? জি স্যার, অ্যাকচুয়ালি ঘুম। হ্যাঁ। জি স্যার, ঘুমের অভ্যাস খুবই খারাপ অবস্থা আর কি। একদিন একটু আধা ঘন্টা আগে উঠতে বললেই উঠতে ইচ্ছা করে না। সুমিতা তো মনে হয় আজকে ঘুমাচ্ছে নাকি? জি স্যার, ওকে মেসেজ দিছিলাম যে 8:30টায় ক্লাস হবে, দেখেও নাই এখন কি অবস্থা। শুরু করি, বা আসুক। জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। Recording in progress. 12 মিনিট হয়ে গেছে। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অপটিক্যাল ইমিশন স্পেকট্রোমেট্রিক অ্যানালাইসিস। এটা অলরেডি আমরা সংক্ষেপে এটা বলা হয় যে ওইএস। এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, অর্থাৎ এটার ভিডিওটা তোমাদেরকে দেখানো হচ্ছে খুব ওখানে দেখানোতে এখন ইজি হবে এবং অল্প সময়তে শেষ করা যাবে। মূল জিনিসটা তোমরা জানো যে অপটিক্যাল ইমিশন স্পেকট্রোমেট্রি কিভাবে কাজ করে। এই ইকুইপমেন্টটা আমাদের ডিপার্টমেন্টে আছে, আমরা এটা দিয়ে প্রায় অ্যানালাইসিস করি। তো এটা দিয়ে আমরা যেটা হচ্ছে যে তুমি মেটেরিয়াল অ্যানালাইসিস করতে পারো, কম্পোজিশন জানতে পারো। ঠিক আছে, এখন কে বলবে? সহজ এটা। স্যার, হ্যাঁ। আমি শুরু করি আর কি। তুমি কে? স্যার 11। তুমি রেবেন? আচ্ছা বলো। স্যার তো হচ্ছে ওইএস হচ্ছে একটা খুব জোরে বলো। জি স্যার, তো ওইএস বা অপটিক্যাল ইলেকট্রন স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা কেমিক্যাল অ্যানালাইসিসের একটা মানে সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন আর কি। শোনো, অন্যরা যারা যদি বুঝবে না তারা থামাই দিবে, বুঝছো? জি যারা স্যার। বুঝবে না জিজ্ঞাসা করবা। হ্যাঁ, তো বলো। হ্যাঁ, ওএস হচ্ছে স্যার কেমিক্যাল একদম মানে বেসিক কেমিক্যাল অ্যানালাইসিস এর হচ্ছে জন্য সব থেকে পাওয়ারফুল টুল ওয়ার্ল্ডের। এখান দিয়ে যেটা করা যায় এটা হচ্ছে মানে একমাত্র টুল যেটা দিয়ে আসলে আমরা এলিমেন্টাল অ্যানালাইসিস করতে পারি। মানে আমার একটা কম্পোজিশন আছে। এটাকে একটু বলি, এটাকে ওইএস বলা হয়, অপটিক্যাল ইমিশন স্পেকট্রোস্কোপি নাম যদি হয়, কিন্তু আসলে এটার একটা নাম একটা নাম অ্যাটমিক ইমিশন স্পেকট্রোস্কোপি। জি স্যার। অর্থাৎ অ্যাটমকে তুমি যদি এক্সাইট করো, সে অ্যাটম থেকে ইমিশন হয়। সেই ইমিশনকে আমরা অ্যানালাইসিস করি। এবং এই যে অ্যাটমের যে ইমিশন, প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা এলিমেন্টে যে অ্যাটম আছে, যে ইমিশনটা হবে সেই ইমিশনটা এর ক্যারেক্টারিস্টিক্স। মূল কথাটা আমি বলছি যেটা, যেমন তুমি যদি দেখো যে অ্যালুমিনিয়ামকে তুমি যদি একটা ফ্লেমে ধরো, দেখা যাবে যে যে জায়গায় অ্যালুমিনিয়াম ধরেছে এটা কিছুক্ষণ হিট হওয়ার পর ভিন্ন একটা কালারের, এই অ্যালুমিনিয়ামের যে সাইডে আছে ওই সাইড থেকে ভিন্ন একটা কালার গ্লো হচ্ছে, বের হচ্ছে। ওই ফ্লেমটা ওই কালার না, ফ্লেমের কালার না, এটা অন্য কালার। তুমি যদি ঠিক টিটেনিয়াম ধরো, দেখা যাবে আরেকটা কালার। এই কালার গুলা কি, এটা হচ্ছে যে ওই যে তুমি যে এটাকে হিট এনার্জি দিচ্ছ, হিট এনার্জির কারণে অ্যাটম গুলা, অ্যালুমিনিয়াম বা টিটেনিয়াম যাই ধরো না কেন, এটার যে অ্যাটম গুলা আছে, অ্যাটম গুলা এক্সাইটেড হয়ে তখন এখান থেকে তোমরা জানো যে অ্যাটম এক্সাইটেড ইমিশন হয়, ফোটন ইমিশন হয়। ইমিশন হওয়ার কারণে তখন দেখা যায় যে বিভিন্ন তোমার কি হয়, ওই যে রেডিয়েশন হয়, রেডিয়েশন, এটা ভিজিবল রেঞ্জে। এই জন্য লাইট বলা হচ্ছে, অপটিক্যাল অপটিক্যাল বলা হচ্ছে এই কারণে ভিজিবল রেঞ্জে। কিন্তু ওখানে ওয়েভলেন্থ গুলা তখন ডিফারেন্স আসে। এটা ম্যাটার টু ম্যাটার ভেরি করে, কারণ তোমরা দেখছো যে মেটালের মধ্যে যে ইলেকট্রনের যে অবস্থানটা, ইলেকট্রন যে বিভিন্ন এনার্জি লেভেলে এটা যে থাকে, এনার্জি স্টেটে, আউটার শেল থেকে এক্সাইটেড করার ফলে যদি একটা ইলেকট্রন চলে যায়,
তাহলে এটাকে ফিল আপ করার জন্য দেখা যাচ্ছে যে নিচের ইয়াতে যখন জাম করে তখন ফোটন রিলিজ হয়, ওই ফোটন যখন রিলিজ হয় তখনই তো ইমিশনটা হয়, এবং ওই ফোটন যখন ইমিশন এনার্জির উপর ওয়েভলেন্থটা ডিপেন্ড করবে, অর্থাৎ এক এনার্জি লেভেল থেকে আরেক এনার্জি লেভেলের ডিফারেন্স কত, ওই ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে হচ্ছে ফোটন এনার্জি। এবং এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেহেতু একটা ওয়েভলেন্থ থাকবে, সেই ওয়েভলেন্থ হচ্ছে এখানে ক্যারেক্টারিস্টিক্স। এখানে এই জন্য প্রত্যেকটা এলিমেন্টের এরকম দেখা যায় তোমার যে এনার্জি লেভেল গুলোর যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের কারণে যে ফোটনটা বের হয়, সেই ফোটনের এনার্জি ডিফারেন্স হয়, এনার্জি ডিফারেন্স হওয়ার কারণে তার ওয়েভলেন্থ ডিফারেন্স। আর ওয়েভলেন্থ যদি তার ভেরি করে যায় তাহলে দেখা যাবে যে তোমার কালার ভেরিয়েশন চলে আসতেছে। এভাবে এটা আইডেন্টিফাই করা মূল প্রিন্সিপাল হচ্ছে যে হ্যাঁ এবার বলো। স্যার, তো এটাই আর কি যে আমরা হচ্ছে এটা দিয়ে আসলে মানে একটা ম্যাটেরিয়ালের মানে বিশেষ করে মেটালের হচ্ছে এলিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। মানে আমরা বলতে পারি হচ্ছে এখানে এত% নিকেল আছে, এত% কপার আছে, মানে একেবারে এলিমেন্টাল ফর্মে অ্যানালাইসিস করা আমরা অন্য কোনো টুল দিয়ে অ্যাকচুয়ালি করি না। সো এখানে এটা যেটা করে অ্যাকচুয়ালি সেটা হইতেছে যে আমাদের অ্যাটমের ইনার স্ট্রাকচার ডিফাইন করে দেয়। তো আমরা এখানে পরে দেখবো যে আসলে এটা কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে ওয়ার্ক করে। আর আরেকটা জিনিস হইতেছে যে মানে এটা যেখানে বলছে যে মানে একদম বেসিক ফর্ম অফ লাইফ, মানে একদম স্ট্রাকচার অফ লাইফ, মলিকুল, ইনার ওয়ার্কিং, মানে এই জিনিস নিয়ে একদম পারফেক্ট অ্যানালাইসিস করতে পারি আর কি। মানে আমরা তো অন্য ক্ষেত্রে ফেজ অ্যানালাইসিস করছি, অথবা হচ্ছে মানে ফেজ অ্যানালাইসিস করছি, আইডেন্টিফিকেশন করছি, তারপর হচ্ছে এক্স এক্সপিএস এএস, এগুলাতে তো আসলে মানে মানে এগুলোতে যে আমরা অ্যানালাইসিস করছি, সারফেস ইমেজিং দেখছি, অপটিক্যাল ইমেজিং দেখছি, এইসব জিনিসপাতি করছি। কিন্তু আমরা তো এখানে এখানে হচ্ছে আমরা এসে এলিমেন্ট অ্যানালাইসিস চলে আসছি। সো এটাই বলছে প্রথমে। আচ্ছা, ধরো এক্সপিএস ওগুলো তো এলিমেন্টাল অ্যানালিসিস, সেখানে আমরা কম্পাউন্ড অ্যানালিসিস করতে পারি। করতে পারি। এখানে বেসিক্যালি এই জায়গায় তোমার এলিমেন্টাল অ্যানালিসিসটা হয়। এবং এটা কোথায় কোথায় হয় দেখো, একটু অ্যাপ্লিকেশনটা বলো। এখানে হচ্ছে এখানে একদম বলা হয়েছে যে এলিমেন্ট অ্যানালাইসিস করা সার্ফেস করে মানে সারফেস ইঞ্জিনিয়ারিং এ, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এটা একদম মাস্ট, তারপরে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে, তো তারপর হচ্ছে ইভেন স্ট্রাকচার অফ লাইফ বলতেছে মলিকুল, ইনার ওয়ার্কিং, এগুলো দেখানোর জন্য এটা ইউজ করা হয়। তারপর হচ্ছে আর কি আর মাইক্রো মেকানিক্স, হ্যাঁ নরমালি। সো তো এখানে হচ্ছে আপনি কথাটা বলছিলেন আর কি যে প্রতিটা ম্যাটেরিয়ালের অ্যাকচুয়ালি যদি আমি এক্সাইট করি ইলেকট্রন, তাহলে ওটার যে ওয়েভলেন্থ রেডিয়েশন হয় সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। বিকজ একটা অরবিটাল একটা ইলেকট্রন মানে একটা ম্যাটেরিয়ালের টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে ডিফারেন্ট। তো যদি আমি ওটাকে এক্সাইট করে হায়ার এনার্জি সেলে নিয়ে যাই, তারপর হচ্ছে ও যখন ব্যাক করবে তখন যে ফটোনিক ইমিশন করবে, তো এই ফটোনিক ইমিশন এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম হবে। তো এই ফটোনিক এনার্জি ডিফারেন্সের মাধ্যমে আমরা একটা মডেল যা করাতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি ইয়াতে করি মানে এই ওএস যেটা করি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি ভ্যাপো স্টেটে নিয়ে যাই, নিয়ে তারপর মধ্যে মধ্যে লাইট পাস করি, তারপর লাইটের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্সের কারণে আমরা দেখতে পাই আসলে একটা এক্সাইটিং পোটেনশিয়াল আর একটা এক্সাইটিং পোটেনশিয়ালের থেকে সম্পূর্ণভাবে ডিফারেন্ট। তো এখানে হচ্ছে বলা একটা জিনিস বলা আছে যে মনে করেন এই ফান্ডামেন্টাল স্পেকট্রোস্কোপি যেটা, এটা হচ্ছে প্রথম কথা এনার্জি লেভেল দিয়ে ডিফাইন্ড হয়। কারণ যদি ইলেকট্রন কত উপরে জাম্প করতেছে কত নিচে যাচ্ছে, এটা এনার্জি লেভেল হচ্ছে তার মেইন জিনিস। তারপর হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটিস, মানে হইতেছে যে মানে আমরা একটা ইলেকট্রন জাম্প করতেছে উপরে, তো এটা প্রতিটা ওখানে সাস্টেনেবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট আর কি, মানে ট্রানজিশন করতেছে কিনা সেটা নাও করতে পারে, অনেক সময় একটা ম্যাটেরিয়াল ড্যাম্পিং পোটেনশিয়াল থাকতে পারে যদি, আর অথবা ওখানে যদি কোনো ফরেন পার্টিকেলস থাকে, যদি ওটা এনাফ ভ্যাকুয়াম না থাকে তাহলে হচ্ছে ট্রান্সফার প্রবাবিলিটি কমে যাবে ম্যাটেরিয়ালের। তো এইসব অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই ওএসটা করি। তো ওএস তিনটা পার্ট আছে মেইনলি, একটা হচ্ছে ডেফিনেটলি রেডিয়েশন সোর্স, তারপর একটা অ্যানালাইজার, আর একটা হচ্ছে ডিটেকশন সিস্টেম। সো মানে স্পেকট্রাল স্টাডি এখানে হচ্ছে তিনটা কম্পোনেন্ট, এটা তোমরা জানো, রেডিয়েশন সোর্স থাকবে, আর একটা হচ্ছে অ্যানালাইজার এবং ডিটেকশন সিস্টেম। এই মেশিনটা আর বেশি বলার দরকার নেই, এটা দ্রুত একটু ছবিতে বুঝিয়ে দাও, কারণ এটা তোমরা ভিডিওতে দেখছো। হ্যাঁ, এটা তো আমরা অ্যাকচুয়ালি দেখেছি আর কি। তো এটা হচ্ছে মানে পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখানো হয়েছে যে আমরা প্রথমে হচ্ছে একটা স্পেকট্রোমেট্রিক সিস্টেম নিব। তো আমরা যদি একদম বাম দিক থেকে শুরু করি, তো আমরা হচ্ছে প্রথমে দেখা যায় মোল্টেন মেটাল, তারপর মোল্টেন মেটাল থেকে একটা সলিড মেটাল পাইছি আমরা, হয়তো অ্যাসকাস স্যাম্পল নিলাম। তারপর এটাকে হচ্ছে মাউন্ট করব আমরা ওই হোল্ডারের মধ্যে, তারপর হোল্ডারের মধ্যে মাউন্ট করে তারপর হচ্ছে এই যে এইচ ইপিএস মানে হচ্ছে আমার যে ভিতরে যে মেশিনারি আছে এর মধ্যে আমি রেখে দিব। তারপর হইতেছে এখানে এখান থেকে হচ্ছে ওই অপটিক্যাল সিস্টেম যেটা সেটা হচ্ছে এখানে 5 নাম্বারটা হচ্ছে আমাদের অপটিক্যাল সিস্টেম, সেটা হইতেছে এই জিনিসটা যে ভ্যাপোরাইজ করতেছি এটাকে লাইট পাস করাবে। লাইট পাস করার কারণে হচ্ছে আমাদের 6 নাম্বারে দেখা যাবে হচ্ছে একটা ডেফিনেট ডিফ্রাকশন গ্রেটিং নামে একটা জিনিস আছে, আমরা সামনে দেখবো। ওইটা জেনারেট করবে এবং ডিফ্রাকশন গ্রেটিং এর মাধ্যমে কম্পিউটার হচ্ছে আমাদের একদম স্পেকট্রোমেট্রি ডাটা দিয়ে দিবে। সো এটা হচ্ছে আর
প্রিন্টার দিয়ে বের হয়ে যাবে এরকম। আর এখানে আর নিচে ছবিটাতে বলা হয়েছে যে আমি যেটা বলছিলাম যে আসলে এক্সাইটেন্ট স্টেট আর কি, যদি আমি ইলেকট্রনকে মানে ওই ইলেকট্রনকে বাইরে এক্সাইট করি তাহলে হচ্ছে ও হায়ার এনার্জি স্টেটে যাবে। হায়ার এনার্জি স্টেট থেকে ইমিশন যখন শেষ হয়ে যাবে তখন তো ব্যাক করবে, ব্যাক করার কারণে তখন ও লাইট যে একটা ফিডব্যাক দিবে, ওটাই হবে ওর ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। আর হচ্ছে এখানে আর নিচে নিচে জিনিসটা বলা আছে সেটা হইতেছে যে মানে মিজারিং এর ক্ষেত্রে আসলে মানে এই রেডিয়েশন ইন্টেন্সিটি যেটা আছে সেটা আসলে মানে আমাদের ওই কনসেন্ট্রেশন অফ এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের কি পরিমাণ কনসেন্ট্রেশন আছে সেটা ডিফাইন করে দিতে পারে আসলে। তো মানে আর অলসো কনস্টিটিউট গুলো ডিফাইন করে দিতে পারে যে আসলে এই সাবস্টেন্সে এই এলিমেন্ট আছে, এটার কারণে এরকম ধরনের স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। সো এটাই যে ইন্টেন্সিটি, রেডিয়েশন ইন্টেন্সিটি মেজার করে কনসেন্ট্রেশন বের করা যায়। এটা ইনস্ট্রুমেন্টেশনটা আর বেশি দরকার নেই, এটা আমি দ্রুত বলে যাই। যেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টেশনে তোমরা দেখছো যে গ্রেটিং, যেখানে ধরো স্পার্ক নিয়ে লাইটটা পড়ে যে গ্রেটিং এর উপরে এসে আসার পরে তোমার ওয়েভলেন্থ গুলা কি হয়, সেপারেট হয়ে যায়, তাই না? ইনস্ট্রুমেন্টেশনে এখন এখানে বলা হচ্ছে যে দেখো তিন ধরনের মূলত এগুলা স্পেকট্রোমিটার ইমিশনটা হয় কপার, নিকেল, আয়রন, অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক বেস অ্যালয়, এই পাঁচটা মেইন অ্যালয়ের তুমি করতে পারো। এটাকে কিভাবে তৈরি করা হয়, জাস্ট তোমার গ্রাইন্ডিং করে ইমারি পেপারে পলিশ করে করা হয়। তারপর এটা ওই এখানে স্পার্ক করছে তোমরা দেখছো, এটা স্পার্ক করে এক্সাইটেড, এটা সোর্সিং দেওয়া হয়, এক্সাইটেড করা হয়। তারপর এরপরে যে রেডিয়েশনটা ইমিট হয় এটা গ্রেটিং এর মধ্যে আসে, গ্রেটিং এর মধ্যে এসে আর যে গ্রেটিংটা সাইজ হচ্ছে যে 0.2 মিলিমিটার, 0.02 ন্যানোমিটার ইন উইডথ এবং 6 মিলিমিটার হাইট। হ্যাঁ, তার রিফ্লেক্টিং অ্যাঙ্গেল অফ সিঙ্গেল মনোক্লিক, এখানে যখন প্রথম রেডিয়েশন হয় তখন গ্রেটিং দ্বারা এই ওয়েভলেন্থ গুলা তখন এই দেখো বিভিন্ন ওয়েভলেন্থ, এখান থেকে স্পার্ক যদি হয় তুমি চিন্তা করো যে এখান থেকে স্পার্ক করে স্পার্ক হচ্ছে এখান থেকে লাইটটা গ্রেটিং এ যে পড়তেছে, পড়ার পরে এই গ্রেটিংটা তোমার এই একই লাইট থেকে এইভাবে এই ডিফারেন্ট ওয়েভলেন্থ গুলো সেপারেট করে দিচ্ছে। এখানে তোমার ডিটেক্টর গুলো বসানো থাকে, ছোট ছোট তোমরা দেখছো যেটা ডিটেক্টর, এটা এই যে এখানে দেখো এই যে এই ডিটেক্টর গুলো এখানে বসানো থাকে। এখানে গ্রেটিং একটা ব্যাপার, এই গ্রেটিং এর এখানে কিছু ইয়ে দেওয়া হয়েছে, স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, যে রেঞ্জ কত হবে, আবার বেন্ডিং রেডিয়াস কত হবে, আবার ব্লেজ অ্যাঙ্গেল কত হবে ইত্যাদি। আর ডিসপারশন অর্ডার বলতে বলা হচ্ছে যে তোমার এই যে ওয়েভলেন্থ, ধরো প্রথম যখন এখানে ধরো একই স্যাম্পলের মধ্যে অ্যালুমিনিয়াম কপার আছে, ধরো অ্যালুমিনিয়াম কপার অ্যালয়, তাহলে যখন এটা হবে তখন তো মিক্সড একটা লাইট হবে। সে লাইটটাকে তোমার যখন গ্রেটিং এর মধ্যে দিয়ে এটা পাস করবে তখন যে ডিফারেন্স হয়ে যাবে, এটাকে ডিসপারশন অর্ডার বলা হচ্ছে। ল্যামডাকে ফার্স্ট অর্ডার বলা হচ্ছে, সেকেন্ড অর্ডার হচ্ছে λ/2, তারপর হচ্ছে যে থার্ড অর্ডার হচ্ছে λ/3। তোমাদেরকে যে ইয়েটা দেওয়া হয়েছে, ওই যে কি বলে এটাকে, লেকচার মেটেরিয়ালটা দেওয়া হচ্ছে, সেখানে এটা বলা আছে, তোমরা এটা দেখে নিন। এক্সিট স্লিটস, বলা হচ্ছে যে every monochromatic image of the entrance slit is sharply produced on Rowland circle. It consists of small photon great plates set on the circle. এখানে ওই এক্সিট স্লিটে কি থাকে তার একটা কনফিগারেশন, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট এটা তোমরা পড়ে যাবে আর কি জানার জন্য। Their function is to isolate spectral lines belonging to the elements selected for the analyzing allowing photomultipliers. এখানে এটা বলা হচ্ছে এক্সিট স্লিট বুঝতে যে এটাকে ডিফারেন্স করে দেওয়া, অর্থাৎ ডিফার করে দেওয়া, আলাদা করে দেওয়া। আলাদা করে দিলে তারপর এটা ফটো মাল্টিপ্লায়ারে যায়। মাল্টিপ্লায়ারের কাজ তোমরা জানো যে এটাকে মাল্টিপ্লাই করে আমাকে এমপ্লিফায়ারের মতো, এটা একটা ধরো তিনটার রে থেকে ফাইনালি দেখো অনেকগুলা এনে চলে সেটা বাড়ায় ফেলে। কতটুকু বাড়াচ্ছে সেটা রেশিও জানা থাকলে পরবর্তীতে সেটা তুমি যখন ইন্টেন্সিটি মেজার করো সেটা তার সমস্যা হয় না। আদারওয়াইজ এভাবে যদি না বাড়ানো হয় ডিটেক্টর দেখা যায় যে এই তিনটাকে ডিটেক্ট করতে কষ্ট হয়ে যায়। এই বলো এরপরে বলো, এটা বলো এই পার্টটি। তো এখানে হচ্ছে বলা আছে যে
প্রতিটা স্পেকট্রোমিটারে মানে কি কি স্টেপ আছে এটা হচ্ছে ডিফাইন করা দিচ্ছে, যেগুলো হচ্ছে মানে ফ্লাস্ক, প্রিচার্জ আর এক্সপোজিশন আর কি। তো ইয়ে সিম্পল জিনিস আর কি। তো ফ্লাস্কে হইতেছে আমরা প্রথমে যেটা হয় যে প্রথম মানে 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে একটা আর্গন গ্যাস এন্টার করে আর কি। তো এটা হচ্ছে একদম প্রথমে ডিসচার্জের জন্য লাগে, কারণ হচ্ছে আর্গন গ্যাস যদি ডিসচার্জ করে প্রথমে তাহলে হচ্ছে প্রথম কথা একটু জোরে নিউট্রাল। বলো। হ্যাঁ, আর্গন গ্যাস হচ্ছে আমরা এন্টার করাই আর কি ম্যাটেরিয়ালের উপর দিয়ে। ফার্স্ট কথা হচ্ছে এটা নিউট্রাল অ্যাটমসফিয়ার তৈরি করে, এটা একটা জিনিস। আর সেকেন্ড কথা হচ্ছে এক্সট্রাকশন পোটেনশিয়াল বাড়ায় দেয়। যদি আমি এরপর মানে মানে যে আমি এখানে একটু খেয়াল করো, যখন তুমি এটা টেস্ট শুরু করবা, স্যাম্পলটা প্রিপেয়ার হবে, এরপর যখন তুমি স্পার্ক দিতে যাবা, তুমি যখন স্পার্কের জন্য তুমি এটা স্টার্ট করবা, বাটন স্টার্ট বাটন ক্লিক করবা, তখন তিনটে স্টেজ, একটা ফ্লাক্সিং হয়, তারপরে প্রি ডিসচার্জ হয়, আর একটা হচ্ছে তোমার এই ক্যালিব্রেশন অর্থাৎ মেজারমেন্ট হয়। ফ্লাক্স এখানে এটা বড়, এটা হচ্ছে যে প্রথমে আর্গন দিয়ে এটা পার্জিং করা হয়, এক্সাইটেড করা হয়, এরপরে প্রি ডিসচার্জ, এখানে তোমার প্রি ডিসচার্জ মানে এখানে স্পার্ক নেওয়া হয়, কিন্তু এই স্পার্কিং মেজারমেন্ট হয় না। তুমি এটা পরে একটু এক্সপ্লেন করে দিবা, মূল কথাটা আমি বলে দিচ্ছি। এখানে কি হয়, এখানে ধরো স্যাম্পলের মধ্যে যদি কোনো ফ্ল থাকে, স্যাম্পলের মধ্যে ছোট ছোট মাইক্রো স্মল পোর থাকে, ডিসকন্টিনিউটি থাকে, প্রথম প্রি ডিসচার্জে এই স্পার্ক গুলাতে তখন এই পোরোসিটি গুলা চলে যায় কতটুকু ডেপথ পর্যন্ত, 30 থেকে 50 মাইক্রন লেভেল পর্যন্ত, বা 10 থেকে 20 মাইক্রন লেভেল পর্যন্ত। এই তখন অনেকটা ওয়েল্ডিং টাইপের, এটাকে করে একটা হোমোজিনিয়াস করা, হোমোজিনিয়াস করার পরে এরপরে তোমার মেজারমেন্ট চলতে থাকে। তাহলে প্রথম 5 সেকেন্ড, তারপরে এরপরে আরো সম্ভবত 10 কি 15 সেকেন্ড, এটা হচ্ছে তোমার মেজারিং। মেজারিংটা পরে ফ্লাক্সিং হবে, তারপর প্রি ডিসচার্জিং, এবং ফাইনালি হচ্ছে মেজারমেন্ট। এখন এটা কি হয়, এটা একই, তুমি যখন স্টার্ট বাটন পুশ করবা তখনই কিন্তু শুরু হবে, এটার জন্য আলাদা শুট করতে হবে না, একই পুশে অটো সে করতে থাকবে। এবং এই প্রি ডিসচার্জিং যে টাইমটা, এটা ডিপেন্ড করে হচ্ছে যে সেখানে কি পরিমাণে ধরো কার্বাইড যদি রিজলভ থাকে, সেখানে যদি পোরোসিটি থাকে, এগুলো যত বেশি থাকবে তত টাইমটা বেশি লাগবে। মানে প্রি ডিসচার্জিং টাইম এটা অটো, এটা যতক্ষণ পর্যন্ত হোমোজেনিয়াস না হবে ততক্ষণ পর্যন্ত সে করতে থাকবে। তারপরে এরপরে যেই তোমার মিশনটা হবে, যেই সেটা হচ্ছে তোমার মেজারিং মিশন, তখন মেজারমেন্টটা শুরু করবে। বলো, এবার বলো, পুরো এখান থেকে বলো, মূল কথা হচ্ছে। নিশা, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা পিডিসি যেটা করি আর কি, আমরা এলিমেন্টের ফ্লো গুলো চেঞ্জ করার জন্য। তো ফার্স্ট কথা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিফেক্ট যেগুলো, যেমন হচ্ছে মানে আমাদের যখন ডিসচার্জ করবো তখন যদি ইলেকট্রিক্যাল ডিফেক্ট থাকে তাহলে আমাদের ডিসচার্জিংটা খুব ভালো মতো হবে না, ভ্যাপোরাইজেশন হবে না ম্যাটেরিয়াল। তো এটা হচ্ছে ঠিক মতো মানে এই জিনিসটা কারেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে এটা বার্ন স্পটকে রিমেল্টিং করে আর কি, রিমেল্টিং করে এবং একটা স্টেডি স্টেট জেনারেট করতে পারে। তো এটা কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যখন এটাকে ভ্যাপোরাইজ করতেছি তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি একটা স্পার্ক ইউজ করতেছি। তো একটা ম্যাটেরিয়ালকে যত মানে যদি কন্ডাক্টিভিটি অনেক বেশি হয় তাহলে হচ্ছে ওই জিনিসটার অ্যাকচুয়ালি স্পার্ক করা খুব কঠিন আর কি। তো আমার যেটা হয়, আমাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রেজিস্টিভিটি লাগে ওই মেটালের। রেজিস্টিভ পৃথিবীর কোনো মেটাল সুপার কন্ডাক্টর অ্যাকচুয়ালি না, মানে পিওর স্টেটে। সো ওইটা হচ্ছে আমরা ওই স্পার্কটা ইউজ করে আমরা ডেফিনেটলি যেটা রেজিস্ট্যান্স থাকে তাহলে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ওই উপরে এলিমেন্ট অ্যানালাইসিসকে ওটা জাস্ট ভ্যাপোরাইজ করে ফেলতে পারি খুব সহজে। তো এই 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 টুক দরকার হয় একটা স্পিড ডিসচার্জে। যদি এটা আমরা না করি তাহলে আসলে মানে খুব সমস্যা হয়ে যাবে আর কি। তো হচ্ছে এখানে ডেপটা বলা আছে আর কি। তো ডেপটার জন্য হচ্ছে আমরা রিমেল্টিং এর জন্য ডেপথ 30 থেকে 50 মাইক্রোমিটার, আর হচ্ছে মানে এনার্জি ডিউটি এক্সপোজিশনের জন্য 10 থেকে 20 মাইক্রোমিটারের মধ্যে হয়ে যায় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে হচ্ছে স্পার্কিং ইন টাইম। তো ডেফিনেটলি স্যাম্পল সাইজ বড় হলে অনেক বেশি লাগবে যদি স্পার্ক, মানে কারণ হচ্ছে যদি মোটা স্যাম্পল হয় তাহলে আমরা বেশিক্ষণ স্পার্কিং করতে হবে, যদি এটা কেস ডেটের উপর ডিপেন্ড করে এন্ড স্টাফ। সো যেটা যেটা জেনারেল গাইডলাইনও আছে আমাদের মনে হয় ক্যালিব্রেশন চার্টে। আর এটা হচ্ছে যে স্টেডি স্টেটে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোয়াসি স্ট্রাকচার হচ্ছে মানে লেস রেয়ার প্রেজেন্ট করে আর কি। তো এটার মানে হচ্ছে যে যদি একটা কম্পোজিশন থাকে তার মানে হচ্ছে এর মধ্যে বিভিন্ন কোয়াজি লেয়ার থাকে, তাহলে হইতেছে যেটা হয় যে বার্নআউট রিজন, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি একটা বার্নআউট রিজন হচ্ছে তার মিন কম্পোজিশন অফ দ্য স্যাম্পলের প্রপোর্শনাল আর কি। সো মানে হচ্ছে যে যদি আমরা বেশিক্ষণ ধরে স্পার্ক রেখে দিই তাহলে হচ্ছে বার্নআউট স্পটটা হচ্ছে একটু বেশি হবে। আর যদি
মানে স্পট টাইম কমাই দিই তাহলে ডেফিনেটলি বার্ন আউট জোনটা মানে আমরা যে জায়গায় যত জায়গায় স্পার্ক করতেছি সেটা হচ্ছে মানে সেম থাকবে আর কি। আর এটা ডেফিনেটলি মানে এনার্জি কনভার্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট। কারণটা হলো যে যদি আমি বেশি এনার্জি দিই তাহলে তো আসলে আমার স্পার্কের পাওয়ার বাড়তেছে না, আমার স্পার্কটা তো আসলে কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করতেছে ওই মেটালের। তো হচ্ছে বা টাইম বেশি মানে এনার্জি বেশি দিয়ে কম দেয় সেটার উপর ডিপেন্ড না, টাইম ডিপেন্ডেন্ট আর কি। টাইম অনেকক্ষণ দিলে স্পার্ক বড় হবে, টাইম অনেকক্ষণ কমাই দিলে হচ্ছে স্পার্ক ছোট হবে। তো এটা হচ্ছে প্রি ডিসচার্জ। এগুলা জাস্ট এইভাবে বলেছে এখানে। ক্যালিব্রেশনটা দেখো, এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্যালিব্রেশন। এটা যখন করা হয় তখন তোমার ওই যে ক্যালিব্রেশন করা হয়, অর্থাৎ এই ক্যালিব্রেশন করতে করে তার ইন্টেন্সিটি, তারপর অ্যানালাইজিং কনসেন্ট্রেশন এলিমেন্ট যেটা আছে সেগুলো এই রেঞ্জের ভিতর আছে কিনা। হ্যাঁ, এই রেঞ্জের ভিতর দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে মানে একটা হচ্ছে যে এই দিক থেকে তার ইন্টেন্সিটি ভেরিয়েশন কতটুকু হচ্ছে একটা ইয়াতে, আরেকটা হচ্ছে যে এই দিক থেকে এই যে এক্সিস থেকে এটা ক্যালিব্রেশন করা হয় প্রতিটা। এই জন্য এর আগে বলছিলাম যে ক্যালিব্রেশন হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। একটা ক্যালিব্রেশন তুমি যদি দিনের এটা যখন মেশিনটা যখন ওয়ার্কিং কন্ডিশনে আসে, অর্থাৎ এটাকে আবার সেটেল হইতে সময় দিতে হবে। প্রতিদিন যখন ওপেন করবো এটা সাথে সাথে নেওয়া যায় না, এটা কিছু 3-4 ঘন্টা সময় দিতে হয় সেটেল হওয়ার জন্য, 3 ঘন্টা অ্যাটলিস্ট। এরপরে সেটেল হলে তখন তোমার শুরু করতে গিয়ে তোমার যেটা করতে হবে তখন ক্যালিব্রেশন করে দিতে হবে। সেই ক্যালিব্রেশন এখন তুমি যে মেটেরিয়ালের করবে সেই মেটেরিয়াল দিয়ে এটাকে ক্যালিব্রেশন করবে। তো এই ক্যালিব্রেশন মানে হচ্ছে তোমার একটা নোন স্যাম্পল থাকবে, সেই নোন স্যাম্পলে সে কি পরিমাণে এই আলাদা ক্যালিব্রেশন স্যাম্পল থাকে যেগুলা বিভিন্ন আমরা 5টা মেটেরিয়াল দেখালাম, 5টা মেটেরিয়ালের 5টা ক্যালিব্রেশন থাকে। ক্যালিব্রেশন ক্যালিব্রেট করে নেয়, তারপর হচ্ছে তোমার ফাইনালি তুমি যে স্যাম্পল করতে চাচ্ছ সেই স্যাম্পলে তুমি যখন মেজারমেন্টটা নিয়ে তারপর তো অ্যাপ্লিকেশনটা এখন বলো। হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনের কথা বলা আছে যে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারি। তো প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট স্যার স্টিল ইন্ডাস্ট্রিতে। আমরা হচ্ছে ভিজিট করছিলাম যখন স্টিল ইন্ডাস্ট্রি, তখন আমরা দেখেছিলাম যে এটা ইন্ডাকশন ফার্নেস থেকে স্যাম্পল মানে একটা পয়েন্ট আছে স্যাম্পল, তো আমরা এটা কোন কম্পোজিশনে আছে এটা কিভাবে দেখে বুঝবে। ওটা জাস্ট একটা বড় হোল্ডার দিয়ে একদম লিকুইড স্টেট থেকে একটা স্যাম্পল নিয়ে এসে ওটাকে সাথে সাথে সলিডিফাই করে ওই অবস্থায় জাস্ট একটু ঘষে মানে একটা ওই যে একটা গ্রাইন্ডার দিয়ে ঘষে ওটাকে সাথে সাথে ওই এসে দিয়ে দেয় এবং ওখানে একদম রেডিমেড রেজাল্ট চলে আসছে। তো আমার হচ্ছে এলিমেন্টাল অ্যানালাইসিস মানে আমার একটা স্টিল বানাচ্ছি আমরা, আমার কম্পোজিশন কিভাবে মানে কারণ স্টিলে তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফেনোমেনা আর কি। এক একটা টেম্পারেচার টাইম এক একটা টাইমে এক একটা টেম্পারেচার এক ধরনের কম্পোজিশন থাকে। তো আমরা এই এই ইন্ডাস্ট্রিতে একদম ওয়েস একদম ডাইরেক্টলি ইম্প্যাক্টফুল আর কি। তার কারণ এটা ছাড়া আর কোনো ওয়ে নাই বোঝার আসলে কম্পোজিশন কিরকম। সেম গোস ফর আদার ইন্ডাস্ট্রি লাইক হচ্ছে লেড, কোবাল্ট, নিকেল, এই টাইপের অ্যালয় সিস্টেম। আমার অ্যাকচুয়ালি মানে এটা মেল্টিং স্টেটে কম্পোজিশন বোঝার জন্য মানে মেল্টিং স্টেট থেকে ওই ডাইরেক্ট রেডিমেড কম্পোজিশন বোঝার জন্য ওই হিসেবে কোনো বিকল্প নাই। আর এটা হচ্ছে সার্জিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখা যায় অনেক বেশি ইউজ হয় স্টেনলেস স্টিল। তো স্টেনলেস স্টিল বা এই টাইপের ম্যাটেরিয়াল গুলো এগুলো তো আর কম্পোজিশন অনেক প্রিসাইসলি মেনটেন করতে হয়। কারণ যদি কোন রকম মানে এলিমেন্ট থাকে যেটা একটু সাইটোটক্সিক তাহলে তো একদম খুব সমস্যা হবে আর কি। তো এই জন্য এই টাইপের এলিমেন্ট যেমন স্টেনস, স্ক্রুজ, টিউবিং, গাইড ওয়্যার, ডেন্টাল প্রোডাক্টস এগুলোর জন্য হচ্ছে এগুলোর এলিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য খুব সিগনিফিকেন্ট ইউজ করা হয়। যদিও ডেন্টাল প্রোডাক্ট বলতে আই ডোন্ট থিঙ্ক সিরামিক মিন করছে, কারণ সিরামিকের আই ডোন্ট থিঙ্ক ওএস তো ভালো রেজাল্ট দেয়। তারপর অটো ইন্ডাস্ট্রি তো সেম আর কি, মানে এনি কাইন্ড অফ ইন্ডাস্ট্রি যারা মেটাল নিয়ে ডিল করে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, আমরা এখানে এটা শেষ করে দিই। এখন আমরা নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেটা হচ্ছে তোমার থার্মাল অ্যানালাইসিস। তোমরা তো থার্মাল অ্যানালাইসিস এর নাম শুনেছো তাই না? থার্মাল অ্যানালাইসিস, জি স্যার, Yes, টিজিডিটি sir. থার্মাল অ্যানালাইসিস এটা বেসিক্যালি আমরা যেটা জানবো এখানে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেটেরিয়ালই তোমার যখন টেম্পারেচার দেওয়া হয় অর্থাৎ ওইটাকে হিট করা হয় তখন কিছু তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। টেম্পারেচারের রেসপন্সে কেমন হবে, কি চেঞ্জ হচ্ছে, এটার বেসিসেই আমরা মেটেরিয়ালসটাকে ক্যারেক্টারাইজ করি। থার্মাল অ্যানালাইসিস। আচ্ছা, তোমরা থার্মাল অ্যানালাইসিসের মধ্যে কিছু নাম বলতে পারবা, টেকনিকের নাম শুরু করার আগে? Thermogravimetric analysis, differential thermal analysis, differential scanning calorimetry. এই তিনটার নাম আগে থেকে শুনেছি। টিএমএ মনে হয় আছে, টিজিডিটি এর টিএম Thermogravimetric analysis TGA,
তারপর ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি ডিএসসি, আর ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালাইসিস ডিটিএ। এর তিনটার নাম স্যার আমরা আগে কিছুটা শুনেছি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? Recording stopped. Recording in progress. মাঝে হয়ে গেছিলাম, নেটওয়ার্ক আউট হয়ে গেছে। শুনতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা শুরু করে, এটা কি বলবে? স্যার আমি স্টার্ট করি রোল 1। আচ্ছা, রোল 1 ছাড়া আর অন্য কেউ বলবে? হ্যাঁ স্যার আমি 11 বলবো নি একটা কোশ্চেন। হ্যাঁ, স্যার 11 বলবো নি একটা কোশ্চেন। 11 তো বলছো একবার, 11 ছাড়া, 1 11 ছাড়া। আর অন্য কেউ বলবা? হুম, রোল 1 বলো। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো স্যার। তোমার যে এই মাইক্রোফোনটা তোমার মুখের কাছে নাও। জি স্যার, এখন আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। থার্মাল অ্যানালাইসিস আসলে একটা টেকনিক না, অনেকগুলো টেকনিকের একটা কালেকশন, যেটা অ্যাকচুয়ালি যে টেম্পারেচারের সাথে সাথে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি চেঞ্জ সেটাকে ট্র্যাক করবে। এটা একটু থামো, এই যে অন্যদেরকে যাদেরকে বলছি তোমরা না বুঝলে থামাই দিবা, প্রশ্ন করবে, ঠিক আছে? বলো। টেম্পারেচার চেঞ্জের কারণে একটা ম্যাটেরিয়ালের ডাইমেনশন যে চেঞ্জ হয়, ফেজ যে চেঞ্জ হয়, এবং আসলে মেকানিক্যাল বিহেভিয়ারও চেঞ্জ হয়, মানে টেম্পারেচার বাড়লে অনেক কিছু সফট হয়ে যায়, এগুলো আসলে স্টাডি করা হয়। আর যদি সলিড ম্যাটেরিয়াল হয় আর যদি ভ্যাপোরাইজ হওয়ার চান্স থাকে, সাবলিমেশন, তাহলে তো সেটা মাসও চেঞ্জ হতে পারে। আসলে থার্মাল অ্যানালিসিস টেকনিক গুলো এগুলোই ট্র্যাক করে। আগের টেকনিক গুলো হচ্ছে কিছুটা সিম্পল, কেননা একটা স্যাম্পলের টেম্পারেচার বাড়ানো কমানো তো ফার্নেস দিয়ে কন্ট্রোল করা যায়। এটাকে হাই এনার্জি এক্স রে ইলেকট্রন বা আয়ন বিম দিয়ে হিট করার চেয়ে টেম্পারেচার সামান্য বাড়ানো কমানো কিন্তু অনেক অনেক ইজি, এবং এজন্যই অনেক এক্সামিনেশন পারপাসের জন্যই এই থার্মাল অ্যানালাইসিস ইউজ করা হয়। হ্যাঁ, মানে আমরা এর আগে দেখেছি যে মেটেরিয়ালস ক্যারেক্টারাইজেশনের জন্য আমরা যখন স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করেছি, আমরা দেখছি যে সেখানে এক্স রে আমরা পাঠাচ্ছি, এক্স রে ইনসিডেন্টে এক্স রে ছিল, ইলেকট্রন ছিল, তারপর আয়ন আয়ন ছিল। ওগুলো কিন্তু অনেক কমপ্লেক্স টেকনিক ছিল এবং অনেক এক্সপেন্সিভ এক একটা ইকুইপমেন্ট। কিন্তু সে তুলনায় তুমি যখন শুধুমাত্র স্যাম্পল বা হিটের রেসপন্সে তার যে চেঞ্জটা আসতেছে সেটাকে তুমি যখন এই ক্যাচ করবা একটা ডিটেক্টরের মাধ্যমে, এই প্রক্রিয়াটা, এই প্রসেসটা বলা হচ্ছে যে কম্পারেটিভ ডিএসি। হ্যাঁ, তো এই জন্য টিএ মেথডটা বিভিন্ন এই এক্সামিনেশন পারপাস ইউজ করা হয়। আমাদের ডিপার্টমেন্টে আমাদের টিএ কিছু ইকুইপমেন্ট আমাদের আছে, আমরা এটা মোটামুটি করতে পারি ভালোভাবে। হ্যাঁ, হ্যাঁ বলো। তো এখানে কিছু থার্মাল অ্যানালাইসিস টেকনিকে কি কি ট্র্যাক করা হয় সেটাই বলা হচ্ছে। এবং থার্মোগ্রাভিমেট্রি বা টিজিতে আসলে ম্যাটেরিয়ালের যে মাস চেঞ্জ হয় টেম্পারেচার সাথে সাথে, মানে ভ্যাপোরাইজেশনের কারণে বা সাবলিমেশন, সেটা ট্র্যাক করা হয়। ডিফারেনশিয়াল থার্মাল অ্যানালিসিসে দুটো স্যাম্পলের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স, সেম হিট ফ্লোতে টেম্পারেচার ডিফারেন্স ট্র্যাক করা হয়। ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি টেম্পারেচারের পরিবর্তে হিট ফ্লো, মানে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, সেটা ট্র্যাক করা হয়। ডাইলেটোমেট্রিতে এই টেম্পারেচারের সাথে সাথে একটা স্যাম্পলের লেন্থ বা ভলিউম কিভাবে চেঞ্জ হয় সেটা ট্র্যাক করা হয়। থার্মোমেকানিক্যাল অ্যানালাইসিস এবং ডাইনামিক মেকানিক্যাল অ্যানালাইসিস, টিএম এবং ডিএমএ, দুটোতেই স্যাম্পলের লেন্থ বা ভলিউম কিভাবে চেঞ্জ হয়, ডিফরমেশন ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয় সেটা ট্র্যাক করা হয়। তবে তবে টিএমএ এটা প্রবাবলি স্ট্যাটিক, আর ডাইনামিক মেকানিক্যাল অ্যানালাইসিস এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ডাইনামিক। এগুলোই হচ্ছে মেইনলি কমন থার্মাল অ্যানালাইসিস টেকনিক।
আমাদের ডিপার্টমেন্টে টিজি এবং ডিএসসি এই দুটো আমাদের আছে। এটা দিয়ে আমরা মোটামুটি অনেক কিছু করতে পারি টিজি এবং ডিএসসি দিয়ে। টিজিটা মূলত আমরা পলিমেরিক স্যাম্পলের জন্য ইউজ করি বেশি। এটা আবার ধরো এই ইনঅর্গানিক স্যাম্পলও করা যায়, অনেক সময় প্রয়োজন হয়। ধরো ইনঅর্গানিক স্যাম্পল যদি দেখি যে ওয়েট লস হয়, তাহলে কি পরিমাণে ওয়েট লস হিট করলে আর কি এই জিনিসটা। ধরো কথার কথা যদি কোন একটা স্যাম্পলের মধ্যে ভোলাটাইল ম্যাটার থাকে ইনঅর্গানিকের মধ্যে, আবার যদি কখনো ধরো সেটা যেমন ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি যদি হিট করো বা ক্যালসিয়াম সালফেট, দেখা যাচ্ছে যে একটা টেম্পারেচারে যে সালফার অক্সাইড হিসেবে, কার্বন অক্সাইড হিসেবে এগুলো চলে যায়, ওখানে দেখা যাচ্ছে যে তখন ক্যালসিয়াম অক্সাইড পরে থাকে। তাহলে কোন টেম্পারেচারে যাচ্ছে, কি পরিমাণে যাচ্ছে, তখন এই জিনিসগুলো মেজার করা যায় টিজি দিয়ে। আর ডিএসসি দিয়ে তো হিট ফ্লো চেঞ্জ থেকে এন্ডোথার্মিক আইসোথার্মিক রিঅ্যাকশন গুলা করা যায়, অর্থাৎ ফেজ চেঞ্জ বোঝা যায়। ফেজ চেঞ্জ হলে তখন তোমার বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশন থেকে হিটের কখনো অ্যাবজর্ব হয়, কখনো হিট ইভলভ হয়। এই চেঞ্জটা দেখে তখন আমরা মেটেরিয়ালস, কারণ হচ্ছে যে কোন একটা ফেজ কত টেম্পারেচারে হবে এটা ফিক্সড। ওই একটা মেটেরিয়ালের মধ্যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে ট্রান্সফার হচ্ছে। যেমন তোমাদেরকে এক্সাম্পল হিসেবে যদি বলা হয় যে আয়রন, আয়রনকে তুমি যদি পিওর আয়রনকে বা তুমি যদি 0.4% আয়রন যদি নাও, সে আয়রনকে তুমি যদি এই দিকে থাকো, দেখা যায় যে সেটা ফেস টু ফেস আর যত টেম্পারেচার বাড়তে থাকতো তখন চেঞ্জ হয়। যেমন প্রথম থেকে আলফা, আলফা থাকে, সিমেন্টাইট থাকে। এখন তুমি যদি এটাকে হিট দিতে থাকো, আস্তে আস্তে সেটা অস্টিনের জন্য ট্রান্সফার হবে। এই যে জোনে ট্রান্সফার হচ্ছে, তখন তোমার এই চেঞ্জটা ডিএসসি কার্ভের চেঞ্জটা আসবে। সেই চেঞ্জ থেকে তুমি বুঝতে পারবা যে কত টেম্পারেচারে যে এই ইয়েটা হচ্ছে, চেঞ্জটা হচ্ছে। অথবা এটা সলিড থেকে যখন লিকুইড হচ্ছে, কত টেম্পারেচারে যে লিকুইড হচ্ছে, এই চেঞ্জগুলো ডিএসসি কার্ভে। তখন ওই টেম্পারেচার তুমি ডিটারমিন করতে পারবে। ইভেন কি ওই টেম্পারেচার থেকে তুমি একটা দুটো এলিমেন্টের একটা ফেজ ডায়াগ্রামও তুমি ড্র করতে পারো। আমরা এটা দেখবো, আমরা এগুলো দেখবো এই ইয়েতে, এখানে। হ্যাঁ বলো এরপরে। তো এখানে আমরা থার্মাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কিছু কিছু ইভেন্টকে চিন্তা করি, সেগুলো বলছে থার্মাল ইভেন্ট। থার্মাল ইভেন্ট বলা হচ্ছে যে থার্মাল এনার্জি ফ্লো ইন বা সলিড থেকে ইন বা আউট হওয়ার ইভেন্ট গুলো, এখানে ফলে ম্যাটেরিয়ালের রিঅ্যাকশন হয়। তো আমরা তো জানি যে 0 কেলভিনে কোনো সলিডের থার্মাল এনার্জি থাকে না, কোনো অ্যাটমিক ভাইব্রেশনও থাকার কথা না। টেম্পারেচার বাড়ালে থার্মাল এনার্জি যেহেতু একটা ম্যাটেরিয়াল আস্তে আস্তে গেইন করে, সুতরাং তার অ্যাটমিক ভাইব্রেশনও বাড়তে থাকে। যখন এই অ্যাটমিক ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করে যায়, তখনই কিন্তু ম্যাটেরিয়ালে কিছু না কিছু ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জ হয়। তবে হ্যাঁ, এখানে ব্যাপারটা সব সিম্পলিফাইড করার জন্য আমরা ইনার্ট অ্যাটমসফিয়ারের কথা চিন্তা করছি, যাতে ওই ম্যাটেরিয়ালের সাথে কোনো অ্যাটমসফিয়ারিক কোনো কিছু রিঅ্যাক্ট করতে না পারে। এখানে যে 5টা ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সলিড স্টেট ট্রান্সফরমেশন, তারপর গ্লাস ট্রানজিশন, মেল্টিং, সাবলিমেশন এবং থার্মাল ডিকম্পোজিশন। মোটামুটি এই 5টা থার্মাল ইভেন্টকেই এই থার্মাল অ্যানালাইসিসে ট্র্যাক করা হয়, যার সম্পর্কে পরের স্লাইডে উল্লেখ আছে। তো সলিড ফেজ ট্রান্সফরমেশন তো অবশ্যই আমাদের অ্যালোট্রপি থাকতেই হবে, মানে ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভিন্ন ভিন্ন ফেজ দেখাতে হবে। যেমন পিওর আয়রন আলফা থেকে যখন এটাকে গামাতে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু এর কিছু হিট দিতে হবে। তার মানে এই রিঅ্যাকশনটা হবে এন্ডোথার্মিক। এর এক্সপ্রেশন পরবর্তী স্লাইডে আছে, ঠিক আছে। তারপর গ্লাস ট্রানজিশন কিন্তু ঘটতে হবে, যেটা অলরেডি গ্লাস, মানে নন ক্রিস্টালাইন সলিড। আমরা আগেই জানি যে গ্লাস ট্রানজিশনের ক্ষেত্রে একটা গ্লাসি ব্রিটল রিজিড ফেজ মোটামুটি একটা রাবারি সলিডে ট্রান্সফর্ম হয়ে যায়। এটাকে বলা হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। এখানে বলে নেই, যদিও আমাদের এখানে উল্লেখ থাকবে কিনা জানি না, কিন্তু আমি যতদূর বুঝি যে ফ্রি এনার্জিকে টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যে ফেজ ট্রানজিশনের অর্ডারটা। তবে এর নিয়ে খুব ডিটেইল আমি জানি না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক হিটের একটা স্লো চেঞ্জ হয়।
কিন্তু ওই ম্যাটেরিয়ালটা কিন্তু হঠাৎ করে কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ হয় না। আমরা বলতে পারি যে টেম্পারেচার চেঞ্জটা নন অ্যাব্রাপ্ট, কিন্তু স্পেসিফিক হিটের একটু চেঞ্জ ঘটে যায়। আর মেল্টিং তো আমরা বুঝি যে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড থেকে লিকুইড ফেজ ট্রানজিশনটাই হচ্ছে মেল্টিং। আর সাবলিমেশন হচ্ছে সলিড থেকে গ্যাস ডাইরেক্ট লিকুইড ফেজটা না থাকলে। এটা কখন সাবলিমেশন হয় আর কখন মেল্টিং হয় এটা আমরা ফেজ ডায়াগ্রাম থেকে বলতে পারবো, সেটা ব্যাপারে যাচ্ছি না। আর থার্মাল ডিকম্পোজিশন সব ক্ষেত্রে হয় যেখানে যেখানে সলিডের কমপক্ষে 2 ধরনের মলিকিউল থাকবে, মানে একের চেয়ে বেশি মলিকিউল থাকবে। কেননা তারপর সেই মলিকিউলটা ভেঙে গিয়ে কিন্তু একটা পরে থাকবে সলিড ফেজ আর একটা পরে থাকবে গ্যাসিয়াস ফেজ। এরকম রিঅ্যাকশন ঘটে যেটা কমপক্ষে তো মাল্টিপল এলিমেন্ট থাকতেই হবে। পিওর আয়রনের ক্ষেত্রে তো আমরা এরকম থার্মাল ডিকম্পোজিশন দেখতে পাবো না। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা হিট করি তবে ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করবে আর আর গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। গ্যাসিয়াস কার্বন ডাইঅক্সাইড যখন উড়ে চলে যাবে তখন ক্যালসিয়াম কার্বনেট স্যাম্পলের যে মাস চেঞ্জ সেটাই কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো। তবে হ্যাঁ, এটা যে এক্স্যাক্টলি একটা ফিক্সড টেম্পারেচার পয়েন্ট হবে নট নেসেসারি, এটা একটা উল্লেখযোগ্য টেম্পারেচার রেঞ্জের মধ্যেও হতে পারে। এখানে যে তোমরা চেঞ্জ গুলা দেখছো তার ভিতর তোমাদের জন্য নতুন, বাকিগুলো সবই পুরনো। নতুন যেটা গ্লাস ট্রানজিশনটা বিশেষ করে পলিমারিক মেটেরিয়ালসের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারে ডিপেন্ড করে হচ্ছে যে একটা পলিমারিক প্রোডাক্টকে তুমি কত টেম্পারেচার পর্যন্ত ইউজ করতে পারবে। কারণ এই গ্লাস ট্রানজিশনের কাছাকাছি আসলে তখন এটা রাবার লাইক সফট হয়ে যাবে, অর্থাৎ তার স্টিফনেস, তার স্ট্রেংথ সে লুজ করবে। তুমি ওই পর্যন্ত ইউজ করতে পারবে, তার আগ পর্যন্ত ইউজ করতে পারবে। সেই জন্য একটা প্রোডাক্ট যখন পলিমারিক স্যাম্পলের হয় তখন তার ওয়ার্কিং টেম্পারেচার কত সেটা জানার জন্য তোমার এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা জানা লাগবে। সেটা তুমি কিভাবে জানতে পারবে? ওই যে ডিএসসির মাধ্যমে জানতে পারবে। ডিএসসি তে তখন এই জিনিসটা চেঞ্জটা আসবে, কি চেঞ্জ আসবে, কোন চেঞ্জের জন্য গ্লাস ট্রানজিশন করবো সেটা আমরা যখন ডিএসসি করবো তখন আমরা এটা আলোচনা করবো। বলো। তো এখানে আমরা আগে যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে একটু গুছিয়ে দেওয়া আছে। যেমন সলিড স্টেটের ফেজ ট্রানজিশন, সেটা মনে করো একই কম্পাউন্ড ক্যাপিটাল এ, সেটা আলফা ক্রিস্টাল ফেজ থেকে বিটা ক্রিস্টাল ফেজে চলে গেল, এর ফলে তো কোনো মাস চেঞ্জ তো অবশ্যই হবে না। আর হিট ফ্লোটা এখানে পজিটিভ মানে এন্ডোথার্মিকও হতে পারে, আর নেগেটিভ মানে থার্মিকও হতে পারে। সেটা নির্ভর করবে যে কোন ডাইরেকশনে চেঞ্জটা ঘটছে। আমি যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকি তবে তবে যে স্টেটে গিয়ে ফেজ চেঞ্জ হবে সলিড স্টেটে, সেখানে গিয়ে কিন্তু এটা অ্যাকচুয়ালি হিট অ্যাবজর্ব করবে, সুতরাং সেখানে হিট ফ্লোটা প্লাস। আর যদি আমি টেম্পারেচার আস্তে কমাতে থাকি তখন কিন্তু এই হাই টেম্পারেচার স্টেট থেকে লো টেম্পারেচার স্টেট যখন ট্রান্সফর্ম হবে তখন কিন্তু সে অ্যাকচুয়ালি হিট ছেড়ে দেবে, ফলে হিট ফ্লো সাইন হবে মাইনাস। গ্লাস ট্রানজিশনে এখনো এমনকি একই কম্পাউন্ড ক্যাপিটাল এ, এটা রিজিড গ্লাস থেকে রাবারের সলিড হয়ে গেল। এখানে কিন্তু কোনো মাস চেঞ্জ হবে না এবং হিট ফ্লো হবে না। এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্পেসিফিক হিটের একটা চেঞ্জ হবে। এটার ফলে আমরা কোনো শার্প পিক টাইপ কিছু পাবো না, কিন্তু আমরা কার্ভের কিছু ট্রেন্ড চেঞ্জ দেখতে পাবো। তারপরে আমরা দুটো কমন জিনিস চিন্তা করি, যে মেল্টিং সলিড থেকে লিকুইড হচ্ছে আর সাবলিমেশন সলিড থেকে গ্যাস হচ্ছে। এই দুই ক্ষেত্রেই আমরা বলতে পারি এই ফেজ ট্রানজিশনের জন্য হিট অ্যাপ্লাই করতে হয়। তার মানে এই রিঅ্যাকশন যে হিট চেঞ্জ সেটা যে পজিটিভ এন্ডোথার্মিক। তো মেল্টিং এর ফলে তো মাস চেঞ্জ হয় না, সাবলিমেশনের ফলেও কিন্তু মাস চেঞ্জ হওয়ার কথা নয়। কিন্তু আমরা যেটা একটা ইনার্ট অ্যাটমসফিয়ারে করছি, সেই ইনার্ট অ্যাটমসফিয়ারকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ফ্লো করছি। ফলে ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হলো যে এই ইনার্ট অ্যাটমসফিয়ারে যে গ্যাসাস প্রোডাক্ট জেনারেট হবে সাবলিমেশনের ফলে, সেটাও কিন্তু এই ইনার্ট অ্যাটমসফিয়ারকে কন্টিনিউয়াসলি রিনিউ করার জন্য, ধরি নাইট্রোজেন গ্যাস এরকম কিছু আমাদের পার্জ করতে করতে স্যাম্পলটা ইনার্ট রাখছি, তাহলে ওই গ্যাস ফ্লো আউটের সাথে সাবলাইম প্রোডাক্টটাও ফ্লো আউট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের মাস চেঞ্জ হবে। আর থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, মনে করি ক্যাপিটাল এ সলিডটা হিট করার পর ক্যাপিটাল বি সলিড আর ক্যাপিটাল সি গ্যাস হয়ে গেল। তো অ্যাকচুয়ালি থার্মাল ডিকম্পোজিশন যে রিঅ্যাকশন, এটা অ্যাকচুয়ালি হাই টেম্পারেচার ঘটে, এটা সত্য, কিন্তু তার মানে এই না যে সেই টেম্পারেচার সে অ্যাবজর্ব করে। এখানে থার্মাল ডিকম্পোজিশন এন্ডোথার্মিকও হতে পারে, আবার এক্সোথার্মিকও
হতে পারে। আর একই হয়, যেহেতু এখানে থার্মাল ডিকম্পোজিশন একটা গ্যাসাস প্রোডাক্ট এভলিউশনের কথা বলা হয়েছে, এবং সেই গ্যাসাস প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ফায়ার থেকে সুইফট অ্যাওয়ে হয়ে যাবে, সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা বলছি যে স্যাম্পলের যে সলিডটা ছিল সেই সলিডটার মাস চেঞ্জ হচ্ছে। বুঝেছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, বেঁধে বেঁধে আসতেছে অনেক। হ্যাঁ স্যার কি বললেন? হ্যালো, কথা বলছো না কেন? কথা বলছে না যে? রোল 42, রোল 42 আসো ক্লাসে। রোল 42, রোল 40। জি স্যার। বুঝতে পারছো যা বলা হয়েছে? না স্যার, ঠিক মতো বুঝতে পারি নাই। আমি জিজ্ঞেস করতেছি, কথা বলতেছো না কেন? কি বুঝতে পারো নাই? আমরা কি আলোচনা করছি? স্যার ওই যে মানে হিটিং আর কি, হিট দিলে কিভাবে স্যার ফেজ ট্রান্সফরমেশন হয় এই টাইপের। কি আমরা কি আমাদের স্যার বুঝতে পারি নাই। হ্যালো, তুমি ক্লাস করছো না, অর্থাৎ ক্লাসে আছো, তুমি স্লাইড গুলো খেয়াল করছো না। না করলে তুমি ক্লাস যদি না থাকো সামনে দেখে যদি অন্য কাজ করলে তাহলে আজকে ক্লাসের টপিকই বলতে পারতেছো না। রোল 38, রোল 38, রোল 38 শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। এই তুমি কি ঘুম থেকে উঠলা নাকি? না স্যার। হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? হ্যালো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ অন্যরা? হ্যালো। স্যার শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে কথা কেটে আসছে, যেমন স্যার এখন কেটে গেল কথাটা। রোল 38। হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? আমার কথা শুনছো না? রোল 38। স্যার ও চ্যাটে লিখে জানিয়েছে আপনার কথা শুনতে পাচ্ছে না। রোল 36, রোল 36 বুঝছো? এই পর্যন্ত যা আলোচনা হলো। রোল 36, রোল 36। এই সুমিত, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আপনার কথা কেটে কেটে আসছে। কিন্তু ওরা রেসপন্স করছে না কেন একজন? ওরা কি ক্লাসে নাই? রোল 25। ইয়েস স্যার। কি তুমি এই পর্যন্ত যা আলোচনা হয়েছে বুঝেছো? জি স্যার, মোটামুটি। আমরা আজকে ক্লাসে কি আলোচনা করছি? মূল কথাগুলো বলো, কি কি আলোচনা করছি, কি কি জিনিস এ পর্যন্ত আমরা ডিসকাস করছি? ডিটেইল বলার দরকার নাই, মূল কি আমরা স্যার বলো। থার্মাল প্রপার্টি, স্যার টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে স্যার থার্মাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়, আর থার্মাল প্রপার্টি গুলো চেঞ্জ হলে সেগুলো ইন্ডিকেট করে আমরা ম্যাটেরিয়ালস কে কিভাবে আইডেন্টিফাই করতে পারি, বিভিন্ন ফেজ কিভাবে আইডেন্টিফাই করতে পারি, সেগুলো আমরা আলোচনা করতেছি স্যার। আমরা শুরু কিছু করছি। টেকনিকের কথা বলছি, থার্মালাইসিস এই টেকনিকগুলো কি কি বলতে পারবা? স্যার
কিছু ইকুইপমেন্ট আমরা টেকনিকের নাম বলছি না, জি স্যার থার্মাল টিজিএ, জি তারপর স্যার ডিএসসি, জি স্যার টিটিএ, টিএমএ, এগুলোর নাম না? জি স্যার নাম শুনেছি স্যার। আচ্ছা, মেটেরিয়ালস এর প্রপার্টি কি কি চেঞ্জ হয়? স্যার অ্যাটম গুলা স্যার নরমাল টেম্পারেচারে ভাইব্রেট করতে থাকে, যখন আমরা না, টেম্পারেচার বাড়াই। ওইটা না, ওইটা তো হচ্ছে বেসিক, একদম ফান্ডামেন্টাল। আমি চাচ্ছি যে বাইরে তুমি মেটেরিয়ালস এর কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, কি কি ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় এই থার্মাল এই অ্যানালাইসিস প্রসেসে, যেটাকে দিয়ে তুমি ক্যারেক্টারাইজ করো? স্যার ফেজ চেঞ্জ হয় স্যার, ফেজ চেঞ্জ হয়, আর কি হয়? স্টেট ট্রান্সফরমেশন হয় স্যার। হ্যাঁ, ফেজ ট্রান্সফরমেশন হয়, আর কি? মাস লস হয়, এই অল্প আগে আমরা বললাম যেগুলা, জি তাই না? জি স্যার। ঠিক আছে, তোমরা না বললে বুঝছি যে থামাই দিবা। অনেকেই বুঝো নাই, মানে আসলে ক্লাস ফলো করছো না। না ক্লাস যদি আজকে এটা খুব ইজি ক্লাস ফলো না করলে কেমনে বুঝবা? আর আমি কোশ্চেন করতেছি, অনেক আউট হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, ওগুলো তো ঠিক না, তোমরাই লুজার হবা। হ্যাঁ সুমিত, প্রসিড করো। ঠিক আছে, এখন আমরা থার্মোডাইনামিক্স থেকে একটু রিভিউ করে নেই। আমরা এনথালপির নাম হয়তো আগেই শুনেছি। এনথালপি আসলে একটা থার্মোডাইনামিক প্যারামিটার যেটা কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার চেঞ্জকে ট্র্যাক করার জন্য বা থার্মাল চেঞ্জকে ট্র্যাক করার জন্য আমরা ইউজ করি। তো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা এটা ধরতে পারি যে ডেল ইউ ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটার সাথে রিলেট করা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, এবং তার সাথে যে ওয়ার্কের ব্যাপারটা সেটা হচ্ছে মানে ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ। আমি যদি ঠিক ভুল না করি তবে ডেল ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ, কিউ হচ্ছে থার্মাল এনার্জির চেঞ্জ, আর ক্যাপিটাল ডব্লিউ হচ্ছে আউটসাইড এই সিস্টেমের উপর কতটুকু কাজ করলো। যেহেতু আউটসাইড কাজ করলো তাই একটা মাইনাস সাইন। তো এখন যদি কনস্ট্যান্ট প্রেসারে হলে আমরা ওয়ার্ক তো হচ্ছে প্রেসার টাইমস ভলিউম, আমরা ফোর্স টাইম ডিসপ্লেসমেন্টকে প্রেসার টাইমস ভলিউম আকারেও লিখতে পারি। এখন যদি প্রেসার কনস্ট্যান্ট, তাই আমরা কিউ কে আমরা লিখলাম কিউ পি, আর ডাব্লিউ কে লিখলাম পি ডেল ভি। তো এখন যে আমরা এনথালপির ডেফিনেশন হচ্ছে ইন্টারনাল এনার্জি ইউ প্লাস প্রেসার ভলিউমের প্রোডাক্ট। সুতরাং এখানে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট প্রেসারে কাজ করছি, স্ট্যান্ডার্ড বলে ভুল, কনস্ট্যান্ট প্রেসারে কাজ করছি, সুতরাং আমরা লিখতে পারি যে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। আমরা যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে আমরা লিখতে পারবো যে ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস পি ডেল ভি। তো আগে আমরা যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে যেটা দেখেছিলাম যে ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ পি মাইনাস পি ডেল ভি, আর এখানে আমরা পাচ্ছি যে ডেল ইউ ইজ ইকুয়াল টু ডেল এইচ মাইনাস পি ডেল ভি। তাহলে আমরা উভয় পাশ থেকে মাইনাস পি ডেল ভি বাদ দিয়ে বলতে পারি যে কে ডেল এইচ ইজ ইকুয়াল টু কিউ পি। তার মানে একটা সিস্টেমে কি পরিমাণ হিট ফ্লোয়িং ইন অর ফ্লোয়িং আউট, মানে একটা সিস্টেমের থার্মাল এনার্জি চেঞ্জ হচ্ছে ইকুয়াল প্রেসারে তার এনথালপি চেঞ্জের সমান। আমি আবারও বলছি, যেটাকে ইকুয়াল প্রেসার হতে হবে, সেক্ষেত্রে আমরা তার ইন্টারনাল যে থার্মাল এনার্জি কন্টেন্ট চেঞ্জ আর এনথালপি চেঞ্জ এ দুটোকে ইকুয়েট করতে পারবো। হ্যাঁ, তার মানে এখানে এই যে মেইন এত কিছু করে তোমাকে ফাইনালি যেটা দেখা হলো যে তোমার হিট ফ্লো, যেটা এই যে হিট ফ্লো আন্ডার কনস্ট্যান্ট প্রেসার ইজ ইকুয়াল টু তোমার এনথালপি চেঞ্জ। এই জিনিসটাই এখানে দেখ, এই জিনিসগুলো তোমাদের বেসিক, এগুলো আগে তোমরা অনেক করেছো, তারপরে নেমে গেছে। হ্যাঁ, এটা বলো। সো থার্মাল অ্যানালাইসিস টেকনিকে তো অনেক ডিফারেন্স আছে, কিন্তু কিছু কমন আইডিয়া তো আছেই। তো এই কমন আইডিয়া হচ্ছে একটা ফার্নেস যেখানে স্যাম্পলকে হিট করা হয় বা কুলও করা হতে পারে বিভিন্ন সেটআপ থেকে, যেটাকে কন্ট্রোল এনভায়রনমেন্টে করা হয়। আর হচ্ছে ট্রান্সডিউসার। আমরা জানি যে ট্রান্সডিউসার হচ্ছে ওয়ান ফর্ম অফ এনার্জিকে অ্যানাদার ফর্ম অফ এনার্জি কনভার্ট করবে। একটা ট্রান্সডিউসার থাকবে যেটা এই ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জকে মনিটর করবে। তার মানে এই ফার্নেস ট্রান্সডিউসার সিস্টেম সকল থার্মাল অ্যানালাইসিস টেকনিকে হচ্ছে কমন। এই স্যাম্পলটাকে যে শুধু কন্ট্রোল অ্যাটমসফিয়ারে রাখা হচ্ছে তা না, এটা যে টেম্পারেচার প্রোফাইল
প্রোফাইল সেটাকেও কন্ট্রোল করা হয়। এটাকে আমরা কনস্ট্যান্ট রেটে হিট করতে পারি, কিংবা একটা চেঞ্জিং হিটিং রেট, যেটা চেঞ্জটাও আমার হাতে, যেটা বলছে মৌলের, যেমন সেটা সাইনোসয়েডাল হতে পারে বা আইসোথার্মালে আমরা হিট করতে পারি। তো তো থার্মালের যে কার্ভ গুলো আছে সেটা মেজারমেন্ট, মানে টেম্পারেচার সাথে সাথে কিছু না কিছু প্রপার্টি তো চেঞ্জ হয়। সেই চেঞ্জটা ওয়াই এক্সিস বরাবর না থাকে যে টেম্পারেচার চেঞ্জ, কিন্তু এক্স এক্সিস বরাবর তো অন্য কিছু থাকে। সুতরাং যে কার্ভ পাই, সেই কার্ভে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাই। কিছু পিক থাকে, কিছু ডিসকন্টিনিউটি থাকে, কিছু কিছু স্লোপ চেঞ্জ থাকে। এগুলোই অ্যাকচুয়ালি আমাদের থার্মাল ইভেন্টের ইন্ডিকেশন করে। আমাদের যদি একটা ইন্ডিভিজুয়াল টি এর রেজাল্ট দেওয়া হয়, তাহলে সেটা থেকে আমরা দেখিতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কি বোঝায়। তো আমাদের নেক্সট স্লাইডে আমরা যাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা মধ্যে কিছু চেঞ্জ পাবা, চেঞ্জ মধ্যে কি পিক, তারপর আবার দেখা যাচ্ছে কার্ভটা একভাবে চলতেছে, হঠাৎ করে স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স। এগুলো দেখে আমরা আমাদের যে মেটেরিয়াল আছে সেটাকে আমরা ক্যারেক্টারাইজ করি। এখানে ইনস্ট্রুমেন্টের সম্পর্কে বলতেছে, বলো একটু। এখানে এখানে স্যাম্পল, এই স্যাম্পলটা কিন্তু একটা ক্লোজড কন্টেইনারের ভেতরে রাখা থাকে, যেটার ভেতরে কিন্তু ফার্নেস থাকে। এই ফার্নেসের ভেতরে আমরা স্যাম্পল রাখি। এবং এই ফার্নেসের এনভায়রনমেন্ট কন্ট্রোল করার জন্য একদিক থেকে আমরা রিলেটিভলি ইনার্ট ক্যারিয়ার গ্যাস ইনজেক্ট করি, অন্য দিক থেকে যে গ্যাস এভলভড হয় সেটা সরিয়ে নেওয়া হয়। সেটা অবশ্য পরে অ্যানালাইসিস করা যেতে পারে, কেমিক্যাল ও থার্মাল অর আদারওয়াইজ। তবে এখানে দেখতে হবে যে এই ফার্নেসের সাথে কিন্তু একটা প্রোগ্রামের কানেকশন থাকে, একটা কম্পিউটার প্রোগ্রাম ইন্টারফেস থাকে, যেটা এই ফার্নেসটা কন্ট্রোল করে। আর স্যাম্পলের যে ডাইমেনশন বা মেজ বা আদার প্রপার্টিজ চেঞ্জ, সেটা একটা ট্রান্সডিউসার রেকর্ড করে। সেই রেকর্ডেড সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে হয় এবং সেটা কম্পিউটারে পাঠানো হয়, এবং কম্পিউটারে কিন্তু সেই ডাটাটাকে ক্যাপচার করে এবং এই ফার্নেসের টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য এই প্রোগ্রামটাকে কন্ট্রোল করে। এবং সেই কম্পিউটারে ক্যাপচার করা ডাটাকেই তো আমরা ডিসপ্লেতে দেখতে পাই। এটা হচ্ছে খুব একটা ওভারঅল সিম্পলিফাইড প্রসেস। মেইন জিনিস যেটা আসবে যে এখানে তুমি একটা ফার্নেস থাকবে, ছোট একটা ফার্নেস ভিতরে, তার মধ্যে স্যাম্পলটা দিবে হিট করার জন্য, এটা হিট করার জন্য এই ফার্নেস থাকবে। এরপরে যে চেঞ্জটা হচ্ছে সেটা জন্য ট্রান্সডিউসার থাকবে। এটাকে অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কম্পিউটারে নিয়ে তখন ডাটা ক্যাপচার করবে, কন্ট্রোল করে তখন তোমাকে এখানে ডাটা দিতে থাকবে। এখানে বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্যারামিটারস, এগুলো সম্পর্কে বলছি, বলো। থার্মাল অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে, কেননা বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্যারামিটার কিন্তু টি এর রেজাল্টকেও চেঞ্জ করে দিতে পারে। এর মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট প্যারামিটার হল যে স্যাম্পলের যে ডাইমেনশন এবং মাস। কেননা ডাইমেনশন কিন্তু তার সারফেস এরিয়ার ভলিউমের রেশিওটা কন্ট্রোল করবে, এবং সেখান থেকে যদি কিছু গ্যাসেস এভলিউশন হয়, তবে কিন্তু সেটাকে ট্র্যাক করতে গেলে এই স্যাম্পল ডাইমেনশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে যাবে। যে স্যাম্পলের সারাউন্ড যে অ্যাটমসফিয়ার আছে, সেটা যেহেতু রিঅ্যাকশন করতে পারে, সেটা একটা ভেরিয়েবল। এবং হিটিং বা কুলিং রেট, সেটাও কিন্তু একটা ভেরিয়েবল। আমি যদি খুব ফাস্ট হিটিং বা কুলিং করি, তবে ইকুইলিব্রিয়ামে আমি যেই টেম্পারেচারে রিঅ্যাকশনটা পাবো, এরকম ফাস্ট হিটিং বা কুলিং হয়তো একই টেম্পারেচারে পাবো না। এবং স্যাম্পলের যে থার্মাল বা মেকানিক্যাল হিস্টোরি, সেটার উপরেও কিন্তু পুরো ব্যাপারটা একটু ডিপেন্ড করবে। কারণ এখানে একটু এটা বলি তোমাদেরকে, থার্মাল এবং মেকানিক্যাল হিস্ট্রি অফ দা স্যাম্পল বলতে কি বোঝায়। এটা তো সহজ, হিটিং রেট করে, অ্যাটমসফিয়ারিক সারাউন্ডিং, তারপর স্যাম্পল ডিমেনশন, ম্যাস, এগুলা তুমি কতটুকু স্যাম্পল নিবা, কত ডাইমেনশনে নিবা, কত বড় নিচ্ছে, এগুলা ভিন্ন। এগুলোর সাথে সাথে তোমার এক্সপেরিমেন্টাল প্যারামিটার, যেটা তোমার রেজাল্ট কিন্তু ভেরি করবে। আরেকটা লাস্টে যেটা বলো, থার্মাল এন্ড মেকানিক্যাল হিস্ট্রি অফ স্যাম্পল, এটা দিয়ে কি মিন করছে? এটা দিয়ে প্রবলেম মিন করছে যে আমি এটা যদি একটা স্যাম্পল যদি হিট ট্রিটেড হয় বা নরমালাইজ বা অ্যানালড হয়, এগুলো কিন্তু স্ট্রাকচারে কিছুটা ডিফারেন্স আসবেই। পাশাপাশি স্ট্রাকচার যে নন ইকুইলিব্রিয়াম বা মেটাস্টেবল স্ট্রাকচার গুলো আছে, সেগুলো এই থার্মাল অ্যানালাইসিসে কিছুটা ইফেক্ট করবে। যেমন ধরুন যে আমি একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের থার্মাল অ্যানালাইসিস করছি, তো কিন্তু সে প্লাস্টিকটা আগে থেকে নন ক্রিস্টালাইন বা সেমি ক্রিস্টালাইন। আমি যদি হিট করতে থাকি, তবে এই প্লাস্টিকের কিন্তু একটা স্টেজ পর্যন্ত ক্রিস্টালাইজেশনের জন্য হিট খরচ হবে। আমি স্যাম্পলটাকে
এই স্যাম্পলটা যদি এজ ইজ না হয়, যদি আমি অনেক আগে থেকে একটা স্ট্রেচড অবস্থায় রাখি, তবে হিট দিলে কিন্তু সেই স্ট্রেচিংটাকে নালিফাই করার জন্য, এই অ্যাটমিক চেইন গুলোকে একটু অ্যারেঞ্জ করার জন্য কিছুটা থার্মাল চেঞ্জ আসবে। আমি যদি আমি তোমরা কি সবাই বুঝছো ওই কথাটা? মানে ও একটু এক্সপ্লেনেশনটা দিয়েছে, এটাই যে তোমার এই তুমি যদি স্টিলের খেয়াল করো, তুমি যদি স্টিলের ইয়ে করতে চাও, থার্মাল অ্যানালাইসিস করতে যাও, তখন এটাকে একটা এনিল স্যাম্পল, আবার একই স্টিলের তুমি যদি এই কুইঞ্চিং করো একই কম্পোজিশনের, তোমার যে রেজাল্ট পাচ্ছ সেটা ভেরিয়েশন হয়ে যাচ্ছে। কারণ তোমরা জানো না, এনিল স্যাম্পলের একটা মাইল্ড স্টিলের স্ট্রাকচার আসবে হচ্ছে তোমার ফেরাইট পারলাইট, বোঝার জন্য বলছি। আর এটা কুইন্স করবো পারলাইট মার্ট, লো কার্বন মার্ট, এই যে থার্মাল হিস্ট্রি, এটা হচ্ছে থার্মাল হিস্ট্রি। সিমিলারলি তুমি মেকানিক্যাল হিস্ট্রি বলতে পারছো, আর আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। থাকবে এলংগেটেড, তখন থার্মাল অ্যানালাইসিস করতে যাবে, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আপনার কথা স্যার খুব কিছুটা অংশ বুঝতে পেরেছি, কিন্তু প্রায় কেটে কেটে আসছে। অন্যরা কি বুঝতে পারছো? কিছু কেটে কেটে আসছে, বাট বাকিটুকু বুঝতে পেরেছি। 1140 এই যে মানে থার্মাল এবং মেকানিক্যাল হিস্ট্রি বলতে কি, এটার আমি একটু এক্সপ্লেনেশন দিলাম। যে স্যাম্পলটা যদি একই কম্পোজিশন, একই স্যাম্পল যদি কোল্ড ওয়ার্ক হয়, হট ওয়ার্ক হয়, তুমি কোল্ড ওয়ার্ক করা একটা স্যাম্পলকে অ্যানালাইসিস করছো, এবং সিমিলার কম্পোজিশনের একই স্যাম্পল তুমি হট ওয়ার্কটাকে নিচ্ছ, তখন তুমি থার্মাল অ্যানালাইসিস যে কার্ভ পাবে সেই কার্ভের মধ্যে তোমার ডিফার করে যাবে একই স্যাম্পলে। ঠিক একইভাবে একটা এনিল স্যাম্পল, একই কম্পোজিশন, একই মেটেরিয়াল, এটাকে তুমি থার্মাল অ্যানালাইসিস করলে যে কার্ভ পাবা, এটাকে কুইন্সড স্ট্রাকচার যেটা আসবে, সেটাকে যদি ওই কুইন্সড অবস্থায় যদি তুমি অ্যানালাইসিস করো, সেটা হচ্ছে এইটাই মিন করছে থার্মাল এন্ড মেকানিক্যাল হিস্ট্রি অফ দ্য স্যাম্পল। বলো, এবার কন্টিনিউ করো, শুনি। তো আমরা যে ফ্যাক্টর গুলো দেখলাম, এগুলো আইডেন্টিক্যাল না হলে আমরা আইডেন্টিক্যাল স্যাম্পল থেকে আইডেন্টিক্যাল রেজাল্ট পাবো না। এটার কারণটা হচ্ছে এটাই যে থার্মাল অ্যানালাইসিস কিন্তু হিট ট্রান্সফার কন্ডিশন আর টেম্পারেচার মেজারমেন্টের অ্যাকুরেসি দুটোর উপরেই কিন্তু খুব স্ট্রংলি ডিপেন্ড করে। তাই আমরা যদি একটা রিলায়েবল এবং রিপ্রোডিউসিবল থার্মাল অ্যানালাইসিস ডাটা পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, যেমন স্যাম্পল ডাইমেনশন এবং মাস যত ছোট হয় ততই ভালো, মানে অন্তত ডিটেক্টেবল লিমিটে। মোটামুটি 10 মিলিগ্রামের চেয়ে ছোট হলেই সেটা আমাদের জন্য সুবিধাজনক। মানে তাহলে স্যাম্পলের ভেতর থেকেও কেমিক্যাল রিয়াকশন হয়ে চলে আসবে, হিট ডিস্ট্রিবিউশন বা টেম্পারেচার প্রোফাইলও থাকবে ইউনিফর্ম। বেশি বড় হয়ে গেলে টেম্পারেচার প্রোফাইল নন ইউনিফর্ম হয়ে থাকে। তারপর তারপর যে আমরা যে স্যাম্পলটাকে টেস্ট করছি সেগুলো থার্মাল এবং মেকানিক্যাল হিস্ট্রি সেম হতে হবে যদি কম্পেয়ার করতে চাই। আরেকটা হচ্ছে হিটিং রেটও স্লো হতেই হবে, যাতে মোটামুটি থার্মাল ইকুইলিব্রিয়ামের কাছাকাছি অ্যাপ্রোচ করতে পারি এই পুরো প্রসিডিওরের সময়। আর আমাদের অ্যাটমসফিয়ার যেটা এই স্যাম্পলটাকে চারদিকে ঘিরে রাখে, সেটা হিট ট্রান্সফার করে, আবার রিয়াকশন হবে, রিয়াকশনের প্রোডাক্ট গ্যাসকে সরিয়ে দেয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে এটা রিয়েক্টেন্টও মাঝে মাঝে সাপ্লাই করে। রিয়েক্টেন্ট সাপ্লাই করলে তো আবার আমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাই আমাদের অধিকাংশ ক্ষেত্রে যদি আমরা চাই না যে স্যাম্পলটাই স্যাম্পলের উপরে কোনো এক্সট্রা কোনো রিয়েকশন হোক, যেমন ধরো যে স্যাম্পলটা সারফেস অক্সিডাইজ হয়ে যাক, সেক্ষেত্রে আমাদের ইনার্ট অ্যাটমসফিয়ারটা চুজ করাই ভালো, এবং সাধারণত সেটাই করা হয়। এখানে 3 নম্বর জি স্যার, কি বলবেন? বলো যে থার্মাল অ্যানালাইসিস ইকুইলিব্রিয়ামের জন্য তোমার স্লো হিটিং রেট, ফাস্ট হিটিং রেট হলে সমস্যা কি? আমার প্রশ্ন বুঝতে পারছো? জি স্যার।
ফাস্ট হিটিং হলে সমস্যা আর কি? আমি বলবো স্যার? মানে তুমি ছাড়া অন্যরা বলুক, দেখি পারে কিনা। ফাস্ট হিটিং করলে তো আসলে আর আইসোথার্মাল থাকলো না প্রসেসটা, তাহলে হ্যাঁ ফাস্ট হিটিং করলে তো স্যার আইসোথার্মাল থাকলো না প্রসেসটা, তাহলে তো স্যার আমাদের মানে টেম্পোরাল ইভলিউশন অফ দ্য ম্যাটেরিয়ালস মানে হচ্ছে র্যান্ডম জিনিসপাতি যে চেঞ্জ হবে, ফেজ ডায়াগ্রাম চেঞ্জ হবে, এগুলো তো আমরা কনসিডারেবলি বুঝতে পারবো না যদি মানে আইসোথার্মাল না হয়, আস্তে আস্তে আমি না কমাই। বলো দেখি, সুমিত বলো কি বলতে চাচ্ছ। জি স্যার, আমি যদি হিটিং রেট যদি খুব ফাস্ট করে দেই তবে কিন্তু রিঅ্যাকশন গুলো কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে হতে পারবে না, কারণ রিঅ্যাকশন যতক্ষণে প্রোগ্রেস করবে ততক্ষণে কিন্তু টেম্পারেচারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফলে যেই টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম স্টেটে রিঅ্যাকশনটা হওয়ার কথা সেই টেম্পারেচার না হয়ে অন্য কোনো একটা টেম্পারেচার হবে, এবং সেই টেম্পারেচার হবে হিটিং রেট ডিপেন্ডেন্ট। যেহেতু এখন এটা হিটিং রেটের মধ্যে একটা এক্সট্রা ভেরিয়েবলও চলে এসেছে, তাহলে হিটিং রেটের উপর আমাদের কার্ভার অ্যাপারেলসটা নির্ভর করবে। সুতরাং এই কার্ভার কেন হবে মানে বলতে তুমি যে বললা যে কেন হবে, এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি যখন একটা রিঅ্যাকশন করতে চাই, আমরা সেই রিঅ্যাকশন গুলোকে কিন্তু আমরা বলি যেটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচার হচ্ছে এই রিঅ্যাকশনে হিট এভলিউশন হয়, বা আমরা যদি ফেজ ট্রানজিশনের কথা বলি সেগুলো একটা ফিক্সড টেম্পারেচার হয়। কিন্তু আমি যদি হিটিং রেট যদি ফাস্ট রাখি তবে দেখা হবে যে রিঅ্যাকশন প্রোগ্রেস করতে যতটা টাইম লাগছে সেই টাইমে কিন্তু টেম্পারেচার সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। ফলে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে এই টেম্পারেচারে এই রিঅ্যাকশনটা ঘটেছে। আর এটা একটা কারণ, কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে তুমি যখন হিটিং রেট যখন ফাস্ট করবা সেটা হচ্ছে যে এই অ্যাকর্ডিং টু দ্য ক্রস সেকশন, অর্থাৎ সারফেসের যে টেম্পারেচার রিচ করবে দেখা যাবে সেন্টারে সেই টেম্পারেচার রিচ করতে পারছে না। মেইন কারণটা হচ্ছে যে এটা। স্যার এখানে তো বলাই হয়েছে যে স্যাম্পল মেস কম রাখতে হবে, স্যাম্পল মেস কম রাখলে তো স্যার স্যাম্পল মেস কম রাখার পরেও এই মেস কম রাখার পরেও হিটিং রেট যখন তুমি বাড়াই দিবা তখন দেখা যাবে যে মানে হিটিং রেটটা অনেক বাড়ানো যায়। হিটিং রেট বাড়ানো গেলে তখন দেখা যাবে যে তোমার এই হোমোজেনিয়াস যেটা ইকুইলিব্রিয়াম থ্রু আউট দ্য স্যাম্পল ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা রিচ করবে না, অর্থাৎ সেন্টারে যে টেম্পারেচার সারফেসের টেম্পারেচার দুটো এক হবে না। এক যখন হবে না তখন তোমার রিঅ্যাকশন, তুমি যে এনথালপি চেঞ্জ যে তুমি দেখছো এখানে হিট ফ্লো, এগুলো তুমি ভালোভাবে পাবা না, কমপ্লিট পাবা না। তখন যে একটা পয়েন্টে পাওয়ার কথা সেটা পয়েন্ট না পেয়ে তোমার দেখা যাবে যে সেটা রেঞ্জে পাচ্ছ, তারপর যখন স্টার্ট হওয়া শুরু করা দরকার তখন স্টার্টটা না হয়ে একটু পয়েন্টটা যে টেম্পারেচারে চেঞ্জ হওয়া দরকার সেই টেম্পারেচারে পাচ্ছ না, এই ঘটনাগুলো ঘটবে। এরপরে 4 নাম্বার যেটা বলা হচ্ছে যে 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা একই জিনিস যে তোমার রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট গুলা যখন থেকে যাবে এটা যদি সার্কুলেট না হয়, সাপোজ ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড যখন বের হবে নর্মাল তার এয়ারে মানে নর্মাল ওপেন এয়ারে যে কনসেন্ট্রেশন থাকবে সেটা যদি না থাকে, ওইখানে কার্বন ডাই অক্সাইডটা যদি বের হয়ে যদি ভিতরেই থেকে যায় তাহলে দেখা যাবে যে তোমার সেখানে সে ফার্দার যে অক্সিডেশন হবে সেই অক্সিডেশনের চেঞ্জটাই সে বাধাগ্রস্ত করবে। মানে স্যার বলতে চাচ্ছেন যে আমরা যদি কার্বন ডাই অক্সাইডকে সরিয়ে নাও নেই তাহলে কার্বন ডাই অক্সাইডের ডিকম্পোজিশন ফুললি প্রোগ্রেস টু দ্য এন্ড এরকম হতে পারবে না, অতএব তোমার যেখানে হচ্ছে সেজন্য পার্জিং করে কন্টিনিউয়াস তোমার ইনার্ট গ্যাস পার্জিং করে যে ডিকম্পোজিশন যে রিঅ্যাকট্যান্ট অর্থাৎ রিঅ্যাকট্যান্ট যেই গ্যাসটা থাকবে সেটাকে তুমি সরাই নিতে হবে। ওইটার কনসেন্ট্রেশন পার্শিয়াল প্রেসারটা ওখানে বেশি করা যাবে না। যদি করো তাহলে দেখা যাবে যে তোমার কার্ভ আইডিয়াল যে বিহেভিয়ার করার কথা সেই বিহেভ করবে না। এটা তো তোমাদের না, এটা ক্লাস যখন সামনাসামনি থাকে তখন কিছু সাডেন টেস্ট নিতাম আর কি। সাডেন টেস্ট মানে অর্থাৎ ওই ক্লাসের উপরই 5 মিনিটের একটা ক্লাস টেস্ট নিতাম। এই যে এটা দেখালাম না তোমরা, এই জিনিসগুলো লিখতে হতো আর কি ক্লাস পারফরমেন্সের জন্য, বুঝছো? 5 মিনিটে এটা আনসার করতে হবে ক্লাস অবশ্যই, তার এখন করা সম্ভব না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এটা বুঝছো সবাই? ওই সময় যা জিজ্ঞেস করছি তারপর থেকে যা করছো? আমার কথা শোনা যাচ্ছে? এই তুই যে শুনতেছ, শুনতেছ? রোল 6 তুমি কি বুঝছো? রোল 6 তোমার ভিডিওটা অন করো তো। রোল 6
তুমি তো আছো, লাইনে তো আছো, ক্লাসে আছো। এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। রোল 6 শুনতে পাচ্ছে না? ওকে আবার ঘুমিয়ে পড়ছে নাকি? ও তো সবার আগে আসছে ক্লাস, ও 8:30 ঢুকছে, আমি ওকেই প্রথম পেয়েছি রোল 6 কে। রোল 8। জি স্যার। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি আমার ক্লাস বুঝেছো? মানে লাস্টে কি আলোচনা করা হলো? জি স্যার। টিজিএ মানে একটা থার্মাল অ্যানালাইসিস ইনস্ট্রুমেন্টের বেসিক কম্পোনেন্ট কয়টা? এই মেশিনটা বেসিক কম্পোনেন্ট কয়টা? হ্যাঁ পারবা বলতে? স্যার ক্লাসে ছিল না? রোল 19 এটা ক্লাসে ছিল, আমাদের ক্লাস ফলো করো নাই, নাস্তা খাচ্ছিল নাকি? রোল 19 রোল 19 আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম রোল 1। আচ্ছা রোল 19 রেসপন্স নাই। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? সূর্য শুনছো? সূর্য জি স্যার। জি স্যার। তো ও শুনে পাওয়ার কথা। স্যার আমি হ্যাঁ স্যার বলো। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ইন্টারনেট থেকে কিছুক্ষণ হ্যাঁ আগে। ঠিক আছে, অসুবিধা নাই। রোল 19 শুনতে পাচ্ছ? 19 নাই, কোনো রেসপন্স নাই। আমি অ্যাটেন্ডেন্স কল করবো, যাদের রেসপন্স নাই এদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিব, কেউ ক্লাসে নাই এখন। রোল 2 আছো? Yes, sir. 3 Present, sir. 5 Present, sir. 6 অ্যাবসেন্ট, প্রেজেন্ট থেকে অ্যাবসেন্ট। 8 তো আছো? 9 জি স্যার আছি রোল 8। Yes, sir. Roll 9. 9 আছো? Yes, sir. আচ্ছা 9, আমরা এই লাস্টে যে আলোচনা করলাম এগুলো বুঝছো? শুনছিলা ক্লাস? জি স্যার শুনেছি। টিএ ইনস্ট্রুমেন্টে আমার ইনস্ট্রুমেন্টে বেসিক কয়টা কম্পোনেন্ট থাকে? স্যার বলতে পারতেছি না। তার মানে শুনো নাই? শুনেছি। শুনলে কেন বলতে পারতেছ না? এটা তো খুব ইজি। দুটো জিনিস, সুমিত বললো আমিও বললাম, মেইন দুটো জিনিস। রোল 10। Yes, sir. তুমি জানো? বলো দেখি। Sir, খেয়াল দিয়েছি। তার মানে ক্লাস খেয়াল করোনি? ক্লাসে ছিলা, লগ ইন করে, কিন্তু মানে জুমে ছিলা কিন্তু ক্লাস খেয়াল করো না, তুমি অন্য কিছু করছো। রোল 11 আছো? জি স্যার। রোল 11 পরে হচ্ছে রোল 17। জি স্যার আছি। 17 আছো? জি স্যার। টিএ ইনস্ট্রুমেন্টের বেসিক কম্পোনেন্ট কয়টা? এই মাত্র বললাম, কয়টা? স্যার দুইটা। দুইটা, কি কি? স্যার ফার্নেস আর হচ্ছে ট্রান্সডিউসার। ফার্নেস আর ট্রান্সডিউসার। আমরা এই টিএ অ্যানালাইসিস থেকে কি কি পেয়ে থাকি, কি কি আমরা ইনফরমেশন পেয়ে থাকি বলতে পারবা? না স্যার খেয়াল করিনি। রোল 19 আছে? খেয়াল করো না? রোল 19 ও তো রেসপন্স করে না, আগেও অ্যাবসেন্ট। রোল 20? ইয়েস স্যার। তুমি বলো, রোল 20 বলো, যে এই টিএ কার্ভ থেকে আমরা কি কি ইনস্ট্রুমেন্টেশন, কি কি ইনফরমেশন পেয়ে থাকি? স্যাম্পল ডাইমেনশন,
আর কি খেয়াল করো না ক্লাস? স্যাম্পল ডাইমেনশন খেয়াল করো নাই? যখন বলছি যে না বুঝলে বলবা, তাও তো বলো নাই, আমি ক্লাসে ছিল না। রোল 21 প্রেজেন্ট আছো? 21 অ্যাবসেন্ট। রোল 22। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি বলো যে কি কি ইনফরমেশন পেয়ে থাকি। স্যার স্যার বিভিন্ন ধরনের স্যার থার্মাল টেস্ট করা হয়, যেমন স্যার মানে বিভিন্ন ধরনের হিটিং রেট ইউজ করে স্যার হচ্ছে ক্যারেক্টার কি ধরনের ক্যারেক্টারিস্টিক কার্ভ দিচ্ছে স্যার সেটা দেখা হয়। যেমন স্যার কি ধরনের সেটাই জানতে চাচ্ছি স্যার। স্যার এই হিটিং এর টাইমটাতে স্যার বিভিন্ন ধরনের পিকস বা স্যার স্লোপ চেঞ্জের স্যার হচ্ছে সিভিয়ারিটি, এইসব জিনিস দেখে স্যার কিছু থার্মাল ক্যারেক্টারিস্টিক্স বা ইভেন্টস বোঝা থার্মাল যায়। ক্যারেক্টারিস্টিক কি এটাই জানতে চাচ্ছি। সে থার্মাল ক্যারেক্টারিস্টিক্স কি সেটাই জানতে চাচ্ছি। বিভিন্ন ফেজ চেঞ্জের সময় স্যার কিভাবে হচ্ছে স্যার ইয়া চেঞ্জ হচ্ছে ফেজ চেঞ্জ জানতে চাচ্ছ। আর কি জানতে পাও? কত রোল কত বললাম? রোল স্যার 22। রোল 22। আচ্ছা, রোল 23 কি অ্যাবসেন্ট? আচ্ছা, 24। यस सर। হ্যাঁ, তুমি বলো যে স্যাম্পলের এই প্যারামিটার গুলোর মধ্যে কি কি জিনিস মাইক অন করতে সমস্যা হচ্ছিল স্যার। রোল এখন কত ডাকলাম? স্যার 24 বলো। 24 আছো? জি স্যার আছি স্যার। কোশ্চেনটা শুনিনি। বলছি যে তোমার স্যাম্পল প্যারামিটারে কি কি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে? স্যার মাস, ভলিউম, চেঞ্জ। তারপর রোল 23 বলো। 23। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি তো ক্লাসে ছিলা। থার্মাল হিস্ট্রি বলতে কি বোঝায়? একটা স্যাম্পল যখন শুরু করবা, থার্মাল হিস্ট্রি বলতে কি বোঝায়? স্যার কথাটা শোনা যায়নি ঠিকভাবে। হ্যাঁ স্যার কথাটা শুনতে পাইনি ঠিকভাবে। তুমি ক্লাসে ছিলা না? স্যার আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিকভাবে। বললাম যে থার্মাল হিস্ট্রি অফ স্যাম্পল বলতে কি বোঝায়? স্যার স্যাম্পলকে কি ধরনের মানে হিটিং বা কুলিং সাইকেলের মধ্য দিয়ে পাস করানো হয়েছে এটা ভালো কথা ক্লাস খেয়াল করো নি। 25 27 বলো। 27 আছো? 27 নাই? यस सर। তুমি বলো যে থার্মাল হিস্ট্রি অফ স্যাম্পল বলতে কি বোঝায়? এখানে থার্মাল হিস্ট্রি বলতে কি বোঝাচ্ছে? এটা নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাস করছি। মানে স্যাম্পলটা এর আগে কি ধরনের থার্মাল চেঞ্জেস এর এক্সপেরিয়েন্স করেছিল সেটা, যেমন হচ্ছে অ্যানিল করা, মানে কোল্ড ওয়ার্কিং করলে এক ধরনের। আর রোল নাম্বার কত? 27। জি স্যার। আচ্ছা, 27 28 9 29। ইয়েস স্যার। তুমি বলো যে মেকানিক্যাল কি বলে মেকানিক্যাল হিস্ট্রি অফ স্যাম্পল বলতে কি বোঝায়? 29। স্যার মানে তুমি ক্লাস খেয়াল করো নাই? স্যার খেয়াল করছি স্যার। 31 খেয়াল করলে তখন বলতে পারতেছ না কেন? এই মাত্র আলোচনা হলো। রোল 31 আছো? 31 নাই? জি স্যার আছে স্যার। 31 আছে। আমি অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি তাহলে। এতক্ষণ পর্যন্ত কথা বলছো না কেন? 31 বলো। মেকানিক্যাল হিস্ট্রি অফ স্যাম্পল বলতে কি বোঝায়?
পারো না? রোল 30 কে ডাকছিলাম, 30 কে এতক্ষণ ছিল না তো ক্লাসে, এখন আসছো। রোল 30 নাই স্যার, পারতেছি না এটা স্যার। রোল 30, তুমি কি 30? জি স্যার। তুমি তো ক্লাসে ছিল না মনে হয় এতক্ষণ, তোমাকে দেখি নাই ক্লাস। হ্যাঁ, লগ আউট হয়ে গেছিলাম একটু আগে। রোল 31 তো গেল। 33, রোল 33। ইয়েস স্যার। থার্মাল হিস্ট্রি অফ স্যাম্পল বলতে কি বোঝায়? স্যার এটা তো বলেই দিল একজন, ওই 229 যে মেকানিক্যালটা বলো। হ্যাঁ জি স্যার মেকানিক্যাল হিস্ট্রি হচ্ছে যে যে মেকানিক্যাল হিস্ট্রি অফ মেটালস কি অর ম্যাটেরিয়ালস। আচ্ছা স্যার মেটালস এর জন্য না ম্যাটেরিয়ালস এর জন্য? যাই হোক, মেটেরিয়ালস মেটাল যাই বলো, মেকানিক্যাল হিস্ট্রি বলতে কি বোঝায়? স্যার এই মেটালটা এই যে এর আগে হচ্ছে যে মেকানিক্যাল মানে ওয়ার্কের মধ্যে গেছে, মানে যে রোলিং বা যেমন এক্সাম্পল হচ্ছে রোলিং এর আচ্ছা, মধ্যে রোল গেছে। 30 দাও। তুমি কত 33 না তোমার? জি স্যার। রোল 34 আছো? রোল 34? জি স্যার। হ্যাঁ জি স্যার আছি। কথা রেসপন্স করো না কেন? এই পরে যা বলবো তার পরের জন্য রেডি থাকবা। স্যার 2-3 মিনিটের মধ্যে আমাদের 1 থেকে 27 এর একটা ল্যাব আছে। আমি আজকে শেষ করে দিচ্ছি। 34 আছো? জি স্যার আছি। 36 আছো? 36? ইয়েস স্যার। 34 আছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? 36 আছো? ইয়েস স্যার। জি স্যার। 40 আছো? জি স্যার 40 আছে। 41? হ্যাঁ স্যার। জি স্যার। 42? 42? আচ্ছা, 47? জি স্যার আছি। 48? ইয়েস স্যার আছি। 49? ইয়েস স্যার আছি। 50? ইয়েস স্যার আছি। ঠিক আছে। আর আগের 44 আছে তো স্যার? আগের ব্যাচে স্যার 44 আছে স্যার। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করছি। রোল 34 প্রেজেন্ট আছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা গেছে। তুমি বারবার কথা বলতেছো কেন? তোমার সাথে আমি কথা বলছি না? তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? তোমার কথা ইয়াতে। ঠিক আছে, আমরা শেষ করি। তোমার পরে ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের 10টায়। তোমাদের নেক্সট ক্লাস এটা জানাবা স্যার। বুধবারে টপিকটা যদি বলেন। হ্যাঁ, বুধবারে জি স্যার। 8:20 সিলেবাস হচ্ছে এক্সআরএফ, ডব্লিউডিএস, ইডিএস, ইলেকট্রন মাইক্রোস্কোপ, এগুলা। মানে স্যার ঠিক আছে, ইলেকট্রন মাইক্রোস্কোপ স্যার এক্সপিএস ইউএস এগুলা পর্যন্ত নাকি? এক্সপিএস না, এক্সপিএস ছাড়া। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে এক্সআরএফ মানে স্যার ইবিএসডি তো স্যার আছে না তাহলে? না, ইবিএসডি নাই। আচ্ছা স্যার এসপিএম, স্পেকট্রোস্কোপি আর হচ্ছে ইএম, ইডিএস, এক্সআরএফ। হ্যাঁ এগুলা। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।